তো চ্যাপ্টার 7-এর মানে ইনভেস্ট সোয়াপের ডিজাইনিং গুলো দেখছিলাম, যত ধরনের ডিজাইন হইতে পারে, এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট যে বিষয়টা ছিল সেটাও দেখছিলাম। আহ, বাকি আছে ইনভেস্টমেন্ট সোয়াপ ডিজাইন, যে এটা ইনভেস্টমেন্ট সোয়াপ ডিজাইন। আর বাকি আছে হচ্ছে ভ্যালুয়েশন, ইন্টারেস্ট রেট সোয়াপ ভ্যালুয়েশন, কারেন্সি সোয়াপের ভ্যালুয়েশন। সো শুরু করি। এখানে আজকে দেখবো হচ্ছে এই লেকচারে ইনভেস্টমেন্ট সোয়াপ ডিজাইনটা ফার্স্টে দেখবো। 2 নম্বরে দেখবো হচ্ছে ভ্যালুয়েশন ফ্রম বুকস, মানে 2টা এক্সাম্পল আছে বইয়ে, ওই 2টা একটু সিম্পলি বলে যাব। আর লাস্টে হচ্ছে ভ্যালুয়েশনের ম্যাথ, 2টা ম্যাথ, ভ্যালুয়েশনের 2টা ম্যাথ হচ্ছে যে চ্যাপ্টার ইন্ডের থেকে একটু দেখবো। এরপরে কয়েকটা থিওরি আছে, সেগুলো একটু দেখলে দেখতে পারি যদি এনার্জি থাকে। কয়েকটা ডেফিনেশন আর কি। ইন্টারেস্ট রেট সোয়াপ এবং কারেন্সি সোয়াপ ছাড়াও আরো কিছু সোয়াপ আছে, সেগুলোর জাস্ট ডেফিনেশন গুলো একটু লাস্টে যদি এনার্জি থাকে দেখতে পারি। তাহলে ইনভেস্টমেন্ট সোয়াপ দিয়ে শুরু করি। ইনভেস্টমেন্ট সোয়াপ হচ্ছে নর্মালি ওই সোয়াপ গুলার মতোই, নর্মালি যে সোয়াপ গুলো আমরা পড়ি ওই সোয়াপ গুলার মতোই, জাস্ট একটু আহ এর ওগুলা একটু অন্যরকম হবে। তো এই হচ্ছে কই, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সোয়াপের এক্সাম্পল 7.9। সো এখানে কি দেওয়া আছে, কোম্পানি এক্স সে যদি ইনভেস্ট করে ফিক্সড রেটে তাহলে সে পাবে 8%। এই যে পাবে, হুম, আমরা এতদিনের যে এতক্ষণ যে সোয়াব মানে এর আগের যে সোয়াব গুলা দেখছি, ইন্টারেস্ট রেট সোয়াব বা কারেন্সি সোয়াব, সেখানে দেখছি যে এই পেমেন্ট এগুলা পেমেন্ট হিসেবে কাজ করতো। কোম্পানি এক্স লোন নিত, তো 8% পেমেন্ট করা লাগতো। ফ্লোটিং রেটে লোন নিলে সে লাইবর পে করা লাগতো। এখন যেহেতু এটা ইনভেস্টমেন্ট সোয়াপ, ঠিক আছে, এটা যেহেতু ইনভেস্টমেন্ট সোয়াপ, এই যে এখানে বলা থাকবে কোথাও না কোথাও, কোম্পানি এক্স এন্ড ওয়াই হ্যাভ বিন অফার্ড দ্য ফলোইং রেটস পার অ্যানাম অন এ 5 মিলিয়ন 10 ইয়ার ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্ট শব্দটা এখানে বলা আছে, কারণ আমি যদি ইনভেস্ট করি, আমি বলতে কোম্পানি এক্স যদি ইনভেস্ট করে, তাহলে সে সে যদি ফিক্সড রেটে ইনভেস্ট যদি করে তাহলে সে পাবে 8%। এবং সে যদি ফ্লোটিং রেটে ইনভেস্ট করে তাহলে সে পাবে লাইবর। লাইবর হইতে পারে এটা 7%, হইতে পারে এটা 10%, কি হবে জানি না। কোম্পানি ওয়াই যদি ইনভেস্ট করে সে পাবে 8.5%। কোম্পানি ওয়াই যদি ফ্লোটিং এ ইনভেস্ট করে তাহলে সেও পাবে লাইভ। এগুলো হইতেছে পাবে, ঠিক আছে। তো এই পাওয়াটার ইমপ্লিকেশনটা কোথায়? ইমপ্লিকেশনটা হচ্ছে এই যে কোম্পানি এক্স পাচ্ছে, কোম্পানি ওয়াইও পাচ্ছে। So এতদিন কিন্তু আমরা দেখছি যে উল্টা দিকে, কোম্পানি এক্স এভাবে পে করতো, এর ওগুলা কিন্তু উল্টা দিকে থাকতো, কোম্পানি ওয়াইও এদিকে পে করতো। এখন যেহেতু এগুলো ইনভেস্টমেন্ট সোয়াপ হওয়াতে এই ফার্স্ট যে এরোগুলা, যে আউটসাইড ল্যান্ডার যে আমরা বলি, আউটসাইড ল্যান্ডার ওইখানে বলতাম, এখানে খুব সম্ভবত অন্য কিছু বলতে হবে, আউটসাইড কিছু একটা। তো আউটসাইড থেকে আমরা কি পাবো, এখানে পাবো, আউটসাইডে আগে দেওয়া লাগতো, এখন আউটসাইড থেকে পাবো, ঠিক আছে। সো এই যে কোম্পানি এক্স লাইবর পাচ্ছে এবং কোম্পানি ওয়াই যে 8.5% পাচ্ছে, এটা কিভাবে পাচ্ছে, এগুলো তো কম্পারেটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে দেখতে বুঝে ফেলতে হবে। কম্পারেটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে কিভাবে, এখানে কোম্পানি এক্স পায় 8%, কোম্পানি ওয়াই পায় 8.5%। তার মানে এখানে অ্যাডভান্টেজে কে আছে, কোম্পানি ওয়াই অ্যাডভান্টেজে আছে। কতটুকু অ্যাডভান্টেজে আছে? 0.8% অ্যাডভান্টেজে আছে, 0.8% অ্যাডভান্টেজে আছে, কোম্পানি ওয়াই অ্যাডভান্টেজে আছে। আর এখানে লাইবর মাইনাস লাইবর যদি আমি দিই তাহলে আসে 0। তাহলে আমি যদি বলি যে কোম্পানি ওয়াই এর অ্যাডভান্টেজ এই মার্কেটে 0 এবং এই মার্কেটে 0.8%,
ঠিক আছে, কোম্পানি ওয়াই এর এটাও অ্যাডভান্টেজ, এটাও অ্যাডভান্টেজ। জিরো তো আমি অ্যাডভান্টেজও বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজও বলতে পারি, যা মন চায়। তো আমি বললাম এটাকে অ্যাডভান্টেজে বললাম, মানে আসলে ওয়াই তো এখানে অ্যাডভান্টেজে নাই, তাই না? কোম্পানি ওয়াই কিন্তু এখানে অ্যাডভান্টেজে নাই, ডিসঅ্যাডভান্টেজেও কিন্তু নাই। তাহলে কোম্পানি ওয়াই এখানে অ্যাডভান্টেজ পজিশনে আছে, সে অবশ্যই এখান থেকে লোনটা নিবে। কোম্পানি ওয়াই এখানে যেহেতু অ্যাডভান্টেজে আছে, 0.8% সে বেশি পায়, তো সে ইনভেস্ট করবে এই এই পার্সেন্টটাতে, 8.8%-এ। এটাকে আমি গোল করে দিলাম। এই জিনিসটাই সে আউটসাইড থেকে পাবে, কোম্পানি ওয়াই। কোম্পানি ওয়াই এই যে আউটসাইড থেকে 8.8% পাচ্ছে। আর কোম্পানি এক্স এর কি অবস্থা? কোম্পানি এক্স কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে, এখানে লসে আছে, এখানে লস করতেছে কত? 0.8%। এখানে লস করতেছে কত? 0। তাহলে তার জন্য বেটার মার্কেট কোনটা? কোম্পানি এক্স এর জন্য বেটার মার্কেট কিন্তু ফ্লোটিং রেট। তাহলে সে লাইবর রেটে ইনভেস্ট করবে, তাহলে সে লাইবর পাবে। এই যে সে লাইবর পাচ্ছে, এই দুইটা রেট তাহলে হয়ে গেল 1 নম্বর রেট, আর এটা হচ্ছে 2 নম্বর রেট। তো দুইটা রেট পেয়ে গেলাম। এরপরে এটা যেহেতু, এখানে যেহেতু লাইবর আছে, সো লাইবরের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেট সোয়াপেও যে রুলসটা বলছিলাম যে লাইবরকে পাস করে দিতে হয়, সো এখানে লাইবরকে পাস করে দেওয়া যায়। যেহেতু লাইবর আছে, কোম্পানি এক্স হচ্ছে কি করছে লাইবরে, কোম্পানি এক্স কিন্তু এখানে ইনভেস্ট করছে, কিন্তু সে তো এখানে থাকতে চায় না, সে এটাকে পাস করে দিতে চায়, লাইবরটাকে সে পাস করে দিতে চায়, সে লাইবরে থাকতে চায় না। তো যেহেতু সে লাইবরে থাকতে চায় না, মানে লাইবরকে সে রিসিভ করতে চায় না, তাহলে সে লাইবর যে এখান থেকে যেটা পাচ্ছে বাহির থেকে, এটা সে জাস্ট পাস করে দিল। তাহলে তো তার কাছে এই লাইবরটা আর থাকলো না। কোম্পানি এক্স কিন্তু চায়ও না লাইবর রিসিভ করতে, সে চায় একটা ফিক্সড রেট রিসিভ করতে, কারণ সোয়াপ মানে তো এটা। সো কোম্পানি এক্স লোন নিছে ঠিক আছে, মানে সরি লোন না, ইনভেস্টমেন্ট করছে ঠিক আছে লাইবর রেটে, কিন্তু সে তো এখানে থাকতে চায় না। তো যেহেতু থাকতে চায় না, সে যেটা পাবে সেটা সে দিয়ে দিবে, তাহলে লাইবর দিয়ে দিল, তাহলে এটা 3 নম্বর রেট পেয়ে গেলাম, এটা 4 নম্বর রেট পেয়ে গেলাম। লাইবর পাস করে দিলাম, ইন্টারেস্ট রেট সোয়াপে আমরা যেরকম বলছি লাইবর পাস করা। সো 3 নম্বর, 4 নম্বর, 1 2 3 4 পেয়ে গেছি। সো এখন বাকি রাখলো কি? 5 নম্বর আর হচ্ছে 6 নম্বর। তো এগুলাকে আমি তো এক্স বলতে পারি, এটাকে আমি ওয়াই বলতে পারি। তাহলে এক্স আর ওয়াই এর মান বের করে ফেলতে পারি ওই যে ফর্মুলা দিয়ে। ওই ফর্মুলাটাতে একটু চেঞ্জ আসবে, এটা যেহেতু ইনভেস্টমেন্ট সোয়াপ, এখানে চেঞ্জ আসবে। সেটা কি? সেটা হচ্ছে, ফর্মুলাটাতে তাহলে যাই। ফর্মুলাটা ছিল এটা, পেমেন্ট প্লাস পেমেন্ট মাইনাস রিসিভ, যে মার্কেটে যেতে চায় মাইনাস গেইন। তো এই ফর্মুলাটাকে এখন আমি ওয়ার্ড গুলো একটু জাস্ট চেঞ্জ করে দিতে পারি, যেটা হচ্ছে পেমেন্ট প্লাস পেমেন্টের জায়গায় আমি বলবো এখন রিসিভ প্লাস রিসিভ, কারণ এটা যেহেতু ইনভেস্টমেন্ট সোয়াপ, তো এখানে আসলে রিসিভ হবে দুইটা, আর আগের সোয়াপ গুলাতে পেমেন্ট হইতো দুইটা। তো রিসিভ যেহেতু বেশি, আমি রিসিভ গুলাকে আগে যোগ করে নেব। তাহলে রিসিভ প্লাস রিসিভ মাইনাস পেমেন্ট, মাইনাস পেমেন্ট, যে মার্কেটে যেতে চায় তার রেট, আর প্লাস হচ্ছে গেইন। এখন মাইনাস গেইন বলা যাবে না, প্লাস গেইন বলতে হবে, কারণ আগে তো আমার জন্য এটা পেমেন্ট ছিল, মাইনাস গেইন করতাম। আর এখন যেহেতু এটা ইনভেস্টমেন্ট, তো যে মার্কেটে যেতে চাই সেখানে গিয়ে যা পাবো প্লাস আরো কিছু গেইন করতে পারবো, তাহলে তো আমার এই দুইটাই এখন গেইন। তো এই হচ্ছে ফর্মুলাটাতে চেঞ্জ। ঠিক আছে, ফর্মুলাটা একটু চেঞ্জ হইলো। এখন তাহলে এটাকে ইয়া করি, মানগুলা বসায় বের করি। এটা হচ্ছে রিসিভ এখানে কত? কোম্পানি এক্স, কোম্পানি এক্স এই যে রিসিভ করতেছে লাইবর এল, তাহলে এল রিসিভ করতেছে, প্লাস আর রিসিভ করতেছে কি? এক্স রিসিভ করতেছে, এটা এক্স, এক্স রিসিভ করতেছে, তাহলে এল প্লাস এক্স, মাইনাস হচ্ছে পেমেন্ট, পেমেন্ট কত? পেমেন্ট হচ্ছে এই যে লাইবর পেমেন্ট করতেছে সে, তাহলে মাইনাস এল, ইকুয়াল যে মার্কেটে যেতে চায় তার রেট। এক্স কোন মার্কেটে যেতে চায়, এক্স কোন কোন মার্কেটে নিছে, ইনভেস্টমেন্ট করছে লাইবরে, এই যে গোল দিয়ে রাখছিলাম, ইনভেস্টমেন্ট করছে লাইবরে, সে যেতে চায় 8%-এ, তাহলে 8 বসাইলাম, 8% প্লাস গেইন,
প্লাস হচ্ছে গেইন। গেইন কত? গেইন হচ্ছে, আচ্ছা গেইন ক্যালকুলেশন করে নিই। গেইন ক্যালকুলেশন তো সিম্পল, এই যে 0.8 থেকে 0.0 বাদ দিলে 0.8 থাকতেছে, 0.8 থাকতেছে। এটার মধ্যে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি নিয়ে নিবে 0.2, তাহলে থাকলো 0.6। 0.6 ওরা দুইজনে ভাগ করে নিলে আসবে 0.3, তার মানে গেইন হচ্ছে 0.3। সো এই জিনিসটা এখানে বসাই দিলাম 0.3। এখন যদি আমি সলভ করি, এখানে এক্স এর মানটা বের করি, এল এ এল এ কাটা যায়, তাহলে এক্স ইকুয়াল টু থাকতেছে কি 8.3, এটাই না এক্স এর মান? এই যে 8.3 আসছে। সেম ভাবে আমি 8.5ও বের করে ফেলতে পারি, ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা জাস্ট 8.3 এখানে 8.5 অটোমেটিক আমি দিয়ে দিয়ে ফেলতে পারি, কারণ ব্যাংক তো হচ্ছে 0.2% রাখবে না। সো 8.3 যেহেতু সে দিতেছে, তার মানে এখানে অবশ্যই 8.5 বসাইতে হবে। 8.5 বসাইলে ব্যাংক 8.5 পাইলো, সেখান থেকে সে 2 রেখে 8.3 দিয়ে দিল, সেটা ফর্মুলা দিয়েও বের করা যায়। আর ওই যে ব্যাংকের যে গেইনটা আছে সেটা জাস্ট যোগ করে দিল, 8.3 এর সাথে গেইনটা যোগ করে দিলেও কিন্তু চলে আসতেছে। তাহলে এই হচ্ছে ইনভেস্টমেন্ট সোয়াপ। ইনভেস্টমেন্ট সোয়াপ আর ইন্টারেস্ট রেট সোয়াপের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট আউটসাইড থেকে যে ইয়াটা আসে, আউটসাইডে যে আমরা আগে পে করতাম, সেটা এখন রিসিভ হয়ে যাচ্ছে, জাস্ট এতটুকুই পার্থক্য। আর ফর্মুলাটাতে একটু, যদি আমরা ফর্মুলা ফলো করি, কেউ ফর্মুলা ফলো করলে ফর্মুলাতে একটু এতটুকু চেঞ্জ আসবে। আর যদি নিজে অন্যভাবে, ম্যাডাম যেভাবে ক্লাসে ফর্মুলা ছাড়াই, বা স্যারও দেখছি ফর্মুলা ছাড়াই কিন্তু করতেছে, ফর্মুলা ছাড়াও কিন্তু করা যায়, জাস্ট একটু চিন্তা ভাবনা করে নিলেই হয়। সবার বেনিফিট গুলা যাতে সবাই পায়, ওই বেনিফিটের বিষয়টা মাথায় রাখলেই এই ফর্মুলা ছাড়াও করা যায়, ফর্মুলা দিয়েও কেউ করতে পারে যায়। সো এই হচ্ছে ইনভেস্টমেন্ট সোয়াপ গেল। 2 নম্বরে চলে যাব, এখন হচ্ছে ভ্যালুয়েশন। 1 নম্বর শেষ। 2 নম্বরটা হচ্ছে যে বই থেকে দুইটা ভ্যালুয়েশনের এক্সাম্পল দেখবে। ভ্যালুয়েশন কিন্তু আবার এক্সামে ম্যাম দিবে কিনা, মানে মিডে দিবে কিনা আমি শিওর না, ফাইনালে মনে হয় অবশ্যই থাকবে, মিডে দিবে কিনা শিওর না। কারো যদি খুব বেশি মানে প্যারা হয়ে থাকে, তাহলে আপাতত মিডিয়ার জন্য এগুলো স্কিপ করলেও সমস্যা নাই আমার মনে হয়। সো এই যে ভ্যালুয়েশনের মধ্যে, যে ভ্যালুয়েশনটা হচ্ছে ম্যাম ক্লাসে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিল, এটা আমি একটু বলতে চাই। আহ সো ভ্যালুইং অ্যান ইন্টারেস্ট রেট সোয়াপ ইউজিং এফআরএ, ঠিক আছে, ভ্যালুয়েশন অফ ইন্টারেস্ট রেট সোয়াপ। সো এই এক্সাম্পলটাতে মোটামুটি সবকিছু দেয়া আছে। কি কি দেয়া আছে সেটা বলি। এখানে ফার্স্টে বলা আছে যে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্টার করছে ইনটু এ সোয়াপ, যেখানে সে 3% পেমেন্ট করবে, মানে পে করে আর কি, এগ্রি টু মেক সেমি অ্যানুয়াল পেমেন্টস 3% পার অ্যানাম। এটা হচ্ছে একটা ফিক্সড রেট, এবং রিসিভ করে লাইবর। ঠিক আছে, লাইবর রিসিভ করে, নোশনাল প্রিন্সিপাল হচ্ছে 1 লাখ, সরি 100 মিলিয়ন। এই দুইটা রেট গুরুত্বপূর্ণ। 3% পেমেন্ট, রিসিভ করতেছে লাইবর 100 মিলিয়নের উপরে। তাহলে এই দুইটা রেট দিয়েই আমি এই ফার্স্ট কয়েকটা কলাম বানায় ফেলতে পারি, 3টা কলাম হয়ে যাবে আমার। কিভাবে? তো যেহেতু এখানে সেমি অ্যানুয়াল বলছে, এই যে সেমি অ্যানুয়াল তার মানে কি? তার মানে হচ্ছে যে 6 মাস পরে পরে, নাকি না, সোয়াপের কত রিমেইনিং লাইফটা দেখতে হবে। ভ্যালুয়েশন করার জন্য দেখতে হবে যে আমি কয়টা পেমেন্ট পাবো এবং কয়টা পেমেন্ট আমাকে দিতে হবে, মানে ইকুয়াল নাম্বার দিতে হবে, যে কয়টা পেমেন্ট পাবো সে কয়টা পেমেন্টই তো আমাকেও করতে হবে। সো যে কয়টা পেমেন্ট বাকি আছে বা রিসিভ করা বাকি আছে, ওই জিনিসগুলাকে, ওই পেমেন্ট, ওই প্রাপ্তিগুলাকে আমার কি করতে হবে, ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। ভ্যালুয়েশন মানেই তো এটা। ভ্যালুয়েশন মানে হচ্ছে যে আমি একটা জিনিসকে ভ্যালু করতে চাই, ওই জিনিসটাকে ভ্যালু করতে হলে আমাকে কি করতে হবে, ওই জিনিসটা থেকে আমি যা যা পাবো ফিউচারে, যা যা পাবো সব কিছুকে আমি ডিসকাউন্ট করে ফেলবো, প্রাপ্তিগুলাকে, আমার যে প্রাপ্তিগুলাকে আমি ডিসকাউন্ট করবো।
তো অবশ্যই এটা ভ্যালুয়েশন মানেই ফিউচার নিয়ে কাজ করা, প্রেজেন্ট নিয়ে কোনো কাজ নেই, পাস্ট নিয়ে তো অবশ্যই না। সো ভ্যালুয়েশন মানেই ফিউচার। সো 3% পার অ্যানাম আমি হচ্ছে পেমেন্ট করব, আর লাইবর হচ্ছে রিসিভ করব 100 মিলিয়ন টাকার উপরে। 100 মিলিয়নের 3% হচ্ছে কত, 30 মনে হয়, না সরি 3। 100 মিলিয়নের 3% দিলে হচ্ছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন হচ্ছে আমি পেমেন্ট করব, আর লাইবর রেট যত দেওয়া থাকবে প্রশ্নে সেটা দিয়ে 100 মিলিয়নকে গুণ দিব, ওইটা আমি রিসিভ করব। এখন কতবার পাবো বা কতবার রিসিভ করব এটা বলা আছে, এই যে লাইফ কতটুকু আছে। সোয়াপের রিমেইনিং লাইফ হচ্ছে 1.25 ইয়ার্স। 1.25 ইয়ার্স, ঠিক আছে। তো 1.25 বছর বাকি আছে। এখন পেমেন্ট গুলা যে আমি করব বা আমি যে রিসিভ করব, সেগুলা কোন কোন টাইমে করব। আমি 0.25-এ একটা পেমেন্ট করব এবং সাথে রিসিভও করব, 0.75 টাইমে একটা পেমেন্ট করব এবং রিসিভ করব, 1.25-এ মানে একদম মেয়াদ শেষে গিয়ে আমি একটা পেমেন্ট করব, রিসিভ করব, এবং নোশনাল যে প্রিন্সিপাল আছে সেটা, না সেটা নিয়ে এখানে কোনো কথাবার্তা নাই। নোশনাল প্রিন্সিপাল যেহেতু সেম হয়, সো ওইটা পেমেন্ট রিসিভ ইকুয়াল, কাটাকাটি জায়গা। সো 1.25 ইয়ার্সে গিয়েও আমি একটা পেমেন্ট করব, রিসিভ করবো ইন্টারেস্ট, ইন্টারেস্ট জাস্ট ইন্টারেস্ট। ঠিক আছে। সো এই হচ্ছে তিনটা টাইম পিরিয়ড। তো এই যে 0.25 একটা টাইম পিরিয়ড, 0.75 একটা টাইম পিরিয়ড, আর 1.25 একটা টাইম, তো এই তিনটা টাইম আমার বাকি আছে, ফিউচার তিনটা পেমেন্ট আমার বাকি আছে। তো এই তিনটা পেমেন্ট নিয়ে আমার ভ্যালুয়েশনটা করতে হবে। তো 0.25 টাইমে যখন আমি গেলাম, তখন আমি পেমেন্ট করব কত, 3% পেমেন্ট করব। 3% বলতে 100 মিলিয়নের 3%-এ কত হয়, 3 মিলিয়ন। আর এটা যেহেতু 6 মাস পরে পরে, যে সেমি অ্যানুয়াল বলা আছে, সেমি অ্যানুয়াল, 6 মাস পরে পরে যেহেতু, তাহলে 100 মিলিয়নের 3%-এ আসে 3 মিলিয়ন, সেটার হাফ করে করলে আসে 1.5 মিলিয়ন। যখন 0.25 থেকে আমি 0.75-এ গেলাম, এখানে কিন্তু 6 মাস অতিবাহিত হইল। 0.25 থেকে যখন 0.75-এ যাচ্ছি, এটা কিন্তু এখানে গ্যাপ কিন্তু 6 মাস। আর 0.25 মানে কিন্তু আসলে কত মাস, 12 দিয়ে গুণ দিলে বোঝা যাবে। 0.25 মানে হচ্ছে খুব সম্ভবত 4 মাস, নাকি 3 মাস। আর 7.5 হচ্ছে যে 12 দিয়ে গুণ দিলে আসে 9 মাস। তার মানে এটা 3, এটা 9 মান্থস, তার মানে 6 মান্থস কিন্তু গেল। তো 6 মান্থস পরে আমি আরো আরো হচ্ছে কত টাকা পাবো, আরো কত টাকা রিসিভ পেমেন্ট করবো, 3%, তাহলে 1.5 মিলিয়ন। এরপরে 1.25, আরো 6 মাস গেল, ওই 6 মাস পরে আমি আরো 1.5 মিলিয়ন পেমেন্ট করবো। এভাবে 1.5 মিলিয়ন করে পেমেন্ট করতে থাকবো এবং রিসিভ করতে থাকবো এই তিনটা। এই তিনটা কোত্থেকে আসলো, এই যে তিনটা সংখ্যা, 1.45 মিলিয়ন, 1.7145 মিলিয়ন, 1.8672 মিলিয়ন। তার মানে এগুলো তো স্যার লাইবরের রেট, মানে লাইবর রেট দিয়ে গুণ দিয়ে এই জিনিসগুলো আসছে, এই টাকাগুলো আসছে। তো লাইবর আসলে 0.25-এ কত, 75-এ কত, 1.25-এ কত, এখানে প্রশ্ন দেয়া আছে। লাইবর রেটটা কত অ্যাকচুয়ালি সেটা এখানে বলা আছে, এই যে 3 মাস। আচ্ছা, এটা রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট গুলা দেওয়া আছে, এটা একটু দাগাই। এই 2.8, 3.2, 3.4, এই রেট গুলো আমার লাগবে। আর এগুলা ছাড়া যেগুলো আছে, এই যে লাইবর রেটস ফর 3 to 9 months, 9 to 15 months, 3.4, 3.7 respectively, with continuous compounding. 3 to 9 months for semi-annual compounding, similarly 9 to 5 months for becomes অনেক কিছু লেখা আছে। তো এখানে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে লাইবর রেট গুলা, একটু দেখি। The risk-free rates with continuous compounding maturity 3, 9, 15 months এত, we suppose that the forward LIBOR rates for the 3 to 9 months and 9 to 15 months periods are 3.4, 3.7 respectively with continuous compounding. Using equation 4 and 3 to 9 months forward rates becomes 3.4 to 9 with semi-annual compounding. Similarly 9 to 15 months এটা semi-annually আনছে কেন কে জানে।
The LIBOR rate applicable to the exchange is 0.25 years was determined 0.25 years ago. Suppose it is 2.9% semi-annual compounding. So 2.9% দিয়ে যদি 100 মিলিয়ন রে গুণ দিই, কত আসে? 2.9 মিলিয়ন। এটাকে আবার অর্ধেক করলে আসে 1.45 মিলিয়ন। এই যে তাহলে এই হচ্ছে তিনটা রেট আর কি, লাইবরের এই তিনটা রেট। 2.9% একটা, এরপরে আসতেছে ওটা কত হবে? 1.71, তার মানে হচ্ছে 3.4। ভুলে গেছি একটু। হ্যাঁ, সো 2.9%টা হচ্ছে যে আমার প্রথম লাইবর, যেটা হচ্ছে আমি এই যে 0.25 রিসিভ করব। এরপরে 3 to 9 months, তার মানে এখানে তো 6 মাস গেল। তো ওই সময়টা পরে আমি 3.4 to 9% রিসিভ করব, ঠিক আছে। এরপরে 9 to 15 months, যেখানে আরো 6 মাস যাবে, সেখানে ফরওয়ার্ড রেট বিকামস 3.734%। এই হচ্ছে আমার তিনটা রেট। 2.9% দিয়ে গুণ দিব 100 মিলিয়নকে, তাহলে আসবে 2.9 মিলিয়ন ডিভাইডেড বাই 2, তাহলে আসলো 1.45 মিলিয়ন, এটা পাবো। সেম ভাবে 3.429 দিয়ে গুণ দিলাম, 3.734 দিয়ে গুণ দিলাম, তাহলে এভাবে ফ্লোটিং ক্যাশ ফ্লো গুলা আমি কত রিসিভ করব সেটা চলে আসলো। এগুলা সেমি অ্যানুয়ালে নিয়ে আসতে হবে। প্রশ্ন যদি কন্টিনিউয়াস দেওয়া থাকে, কন্টিনিউয়াস রেট যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে এগুলাকে সেমি অ্যানুয়ালে নিয়ে আসতে হবে। সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং এ নিয়ে আসছে, এই যে ফর্মুলার মাধ্যমে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং এ নিয়ে আসছে। তো এই হচ্ছে আমি আমার পেমেন্ট, এবং এই হচ্ছে আমার রিসিপ্ট। তাহলে পেয়ে যাব নেট ক্যাশ ফ্লো। মানে প্রথম যে 3 মাস, মানে প্রথম যে টাইম পিরিয়ড যেটা আছে, সেখানে আমি আমার নেগেটিভ ক্যাশ ফ্লো হইতেছে, নেট ক্যাশ ফ্লোটা নেগেটিভ হইতেছে, এরপরটাতে পজিটিভ, এরপরে পজিটিভ। এগুলো এখন ডিসকাউন্ট করে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। সো 0.0500, এটাকে যদি ডিসকাউন্ট করি, ডিসকাউন্ট করবো কোন রেট দিয়ে? ডিসকাউন্ট করার রেট গুলো হচ্ছে এই যে রিস্ক ফ্রি রেট গুলা। এই যে রিস্ক ফ্রি রেট গুলা দেওয়া আছে 2.8, 3.2, 3.4, এই রেট গুলো দিয়ে ডিসকাউন্ট করতে হবে। 0.5 কে আমি যদি e⁻⁻2.8 দিয়ে ভাগ দিই, ইন্টু টাইমটা গুণ দিয়ে দিই, তাহলে চলে আসবে 0.0497। এভাবে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো পাইলাম, সেগুলো সবগুলো যোগ করে নিলাম, ঠিক আছে। এখানে প্রেজেন্ট ভ্যালুতে বের করার উপায়টা এখানে দেখানো আছে। তো এই হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপের ভ্যালুয়েশন। এরপরে আসতেছে কারেন্সি সোয়াপের ভ্যালুয়েশন। কারেন্সি সোয়াপের ভ্যালুয়েশনটা এটার মতোই, জাস্ট একটু ডিফারেন্স আছে। এই যে টাইম দেওয়া আছে 1 2 3, আমার তিনটা টাইম বাকি আছে, যে ভ্যালুইং এ ফিক্সড ফর ফিক্সড কারেন্সি সোয়াপ, ঠিক আছে। সো এখানে রেট গুলা সেম গুলা, আগের মতোই রেট গুলা আমাদের খুঁজে বের করতে হবে। জাপানিজ রেট হচ্ছে 1.5%, ঠিক আছে। আর ইউএস রেট হচ্ছে 2.5%। এগুলো আমি একটু কালার করি। 1.5% হচ্ছে জাপানিজ রেট, আর 2.5% হচ্ছে ইউএস এর রেট, ঠিক আছে। তো এখন আমি যদি আমি কার পক্ষে কাজ করব সেটা বুঝতে হবে। আমি যদি জাপানিজ যে কোম্পানিটা আছে তার জন্য ভ্যালুয়েশন করি, তাহলে কোনটা রিসিভ করব, কোনটা পে করব। আর ইউএস এর পক্ষে হয়ে যদি কাজ করি, এখানে প্রশ্নে বলা থাকবে অবশ্যই যে কার জন্য করতেছে। তো বুঝতেছি, a financial institution has entered into a currency swap in which it receives 3% per annum, এই যে বলা আছে a financial institution একটা এন্টারে, একটা সোয়াপে, কারেন্সি সোয়াপে এন্টার করছে, যেখানে সে রিসিভ করবে 3% পার অ্যানাম ইন ইয়েন, 3% পার অ্যানাম ইন ইয়েন, ঠিক আছে। 3% সে রিসিভ করবে, and pays 4% পার অ্যানাম ইন ডলার্স,
আচ্ছা, এগুলো হচ্ছে তাহলে সোয়াপের রেট গুলো, আর উপরের গুলা হচ্ছে রিস্ক ফ্রি রেট। উপরের গুলা কিন্তু রিস্ক ফ্রি রেট, এগুলো আমাদের পরে কাজে লাগবে ওই যে ডিসকাউন্ট ডিসকাউন্ট করতে গেলে। আচ্ছা, তো 3% হচ্ছে রিসিভ করবে, 4% হচ্ছে পে করবে। তাহলে 3% যে পে করবে, কার উপর 3% পে করবে? রিসিভ করবে যে 3%, সেটা কোন অ্যামাউন্টের উপর? এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা লাগবে এখানে। এখানে ডলারে দেওয়া আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 10 মিলিয়ন, আর এই সেম অ্যামাউন্টটাই ইয়েনে দেওয়া আছে হচ্ছে 1200 ইয়েন। তাহলে 3% যে ইয়েন সে রিসিভ করবে, সেটা 1200-র উপরে রিসিভ করবে। 1200-র উপরে 3% দিলে কত হয়? 36। এই যে 36, 36, 36 তিনবার লেখা হয়েছে কিন্তু। 36, আবার 36, আর লাস্টে 1236, কারণ এটা তো কারেন্সি সোয়াপ। কারেন্সি সোয়াপে হচ্ছে ওই যে নোশনাল প্রিন্সিপালটাও লাস্টের দিকে গিয়ে এক্সচেঞ্জ হয়ে যায়। এজন্য তাহলে প্রথমে আমি 36 টাকা পাইলাম, 36 ইয়েন পাইলাম, এরপর আবার 36 ইয়েন পাইলাম, মেয়াদ শেষে গিয়ে 1236 ইয়েন পাইলাম। আর আমি পে করব কত? পে করব হচ্ছে 4% পার এনাম ইন ডলার। সো 4% অফ হোয়াট? $10 মিলিয়ন। 10%, 10 মিলিয়নের 4%-এ আসে 0.4। এটা পে করব। সেম ভাবে এখানে 0.4 মিলিয়ন পে করব। আর লাস্টে গিয়ে মেইন প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ পুরাটা পেমেন্ট করে দিব। ঠিক আছে, এই হচ্ছে দুইটা পাইলাম। এখন এটা থেকে একটা থেকে তো আর একটা আমি মাইনাস করতে পারবো না, কারণ একটা ডলারে আছে আর একটা আছে ইয়েনে। সো ইয়েনটাকে আমি কি করতে পারি? ডলারে নিয়ে ফেলতে পারি। এই যে এখানে রেটটা দেওয়া থাকবে, এই যে কারেন্ট এক্সচেঞ্জ রেট দেওয়া আছে কত? 10। এক্সচেঞ্জ রেট দেওয়া আছে 110। তো এই রেটটাকে ইউজ করে আমি কি করলাম, এই 36 যে ইয়েন আছে, 36 ইয়েনকে ডলারে নিয়ে আসলাম। তো 36 ভাগ 110 দিলেই হয়ে যাবে, মানে 36 ভাগ 110। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, না ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটও দেখি আবার। ডলার ভ্যালু এট ইয়েন ক্যাশ ফ্লো। একটু ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট গুলো দেখে চেঞ্জ হচ্ছে, তার মানে তো এটাতে আর একটু কারিশমা আছে। এই যে বের করে দেখাইছে এখানে, তো কিভাবে আসছে? দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পেইস $0.4 মিলিয়ন, এটা তো পাইলাম। রিসিভ 36 মিলিয়ন ইয়েন ইচ ইয়ার, এটাও পাইলাম। ইন এডিশন 10 মিলিয়ন এবং 1200 মিলিয়নও হচ্ছে এক্সচেঞ্জ হবে। আর দ্য কারেন্ট স্পট রেট ইজ 1/110, যেটা এই যে 110 দেওয়া আছে, এটা হচ্ছে 0.009091। এর এটা কোথায় বসানো হয়েছে? 0.009091, এটা তো কোথাও কাজে লাগায় না। ইন দিস কেস আর ইকুয়াল টু 2.5% অ্যান্ড আর এফ সমান 1.5%। এই যে এই যে জাপানিজ রেট আর ইউএস রেট দেওয়া আছে। সো আর হচ্ছে, আর মানে দেশের, নিজের দেশের যে ইয়াটা, পার্সেন্টেজটাকে বলা হয় হচ্ছে আর। তো আর হচ্ছে 2.5 এখানে ইউএস এর পার্সপেক্টিভে। সো ইউএস হচ্ছে আমার নিজের দেশ। সো আর হচ্ছে 2.5%। এবং আর এফ হচ্ছে যে ফরেন ফরেন যে ইন্টারেস্ট রেট, ফরেন ইন্টারেস্ট রেট হচ্ছে 1.5%, সেটাকে বলা হচ্ছে আর এফ। এই দুইটা রেট দিয়ে, আর এবং আর এফ দিয়ে আমি কি করতে পারি? এই যে আমার যে কারেন্ট স্পট রেট যেটা আছে, কারেন্ট স্পট রেট যেটা আছে, সেটাকে, সেটার ফরওয়ার্ড রেটটা বের করে ফেলতে পারি। সেটার ফরওয়ার্ড এই যে হেডিংটা আছে হচ্ছে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট বের করে নিতে হবে। সো আসলো কত? এই যে 0.009091 যেটা কারেন্ট দেওয়া আছে, এটা ই টু দি পাওয়ার আর, আর মানে হচ্ছে নিজের দেশের রেট, মাইনাস আর এফ যেটা হচ্ছে ফরেন রেট, ইন্টু টাইম পিরিয়ড 1। টাইম পিরিয়ড কেন 1 হইলো? এই যে টাইম পিরিয়ড 1, তো আমরা তো প্রথম বছর নিয়ে কথা বলতেছি। সো 1 দিয়ে গুণ দিলাম, এই যে আসলো এটা। সেম ভাবে 2 ইয়ার্স এর জন্য সেম ইন্টু 2 দিতে হবে, 3 ইয়ার্স এর জন্য ইন্টু 3 দিতে হবে। তো এই হচ্ছে ফরেন ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট গুলা এভাবে বের করা হয়েছে। এই তিনটা ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট এভাবে আসলো।
আনার পরে এই রেটটা আর 36 গুণ দেওয়া হয়েছে, আসছে ডলার ভ্যালু। এই 36 কে ডলারে নিয়ে আসা হইলো, এই 36 কেও ডলারে নিয়ে আসা হইলো, এই 1236 যেটা আছে এটাকেও ডলারে নিয়ে আসা হলো। এখন তো বাকিটা ইন্টারেস্ট রেট সোয়াপের মতোই। সো আমি কি করব, ডলার থেকে এই যে ডলার মাইনাস করে দিব, তাহলে আসলে আসবে নেট ক্যাশ ফ্লো। এবং এই রেট গুলাকে এগুলাকে এই নেট ক্যাশ ফ্লো গুলাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যেতে হবে। সো প্রেজেন্ট ভ্যালুর জন্য আহ আবার কি লাগবে, প্রেজেন্ট ভ্যালু তো বের করার জন্য তো হচ্ছে ইন্টারেস্ট রেট লাগবে না। সো সাপোজ এই যে 0.0677, দেখি এটাকে নিচে কিনা প্রেজেন্ট ভ্যালুতে। এই যে 0.0694, এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছে। এই যে 0.025 ইন্টু ওয়ান, এই 0.025 বলতে এই যে 2.5% কে ইউজ করা হয়েছে, ইউএস এর রেট। 0.25% ইউজ করে আসলো এটা। এরপরে 1 ইয়ার বাকিগুলাও সেম ভাবে বের করা হয়েছে, সেখানে ওই 0.025 এই ইউজ করা হয়েছে। আর এফ তো আর অনেকগুলা দেওয়া নাই যে আমি এক এক সময়ের জন্য এক একটা ইউজ করবো। যেহেতু একটা আর এফ দেওয়া আছে, এই একটাকে ইউজ করতে হবে। তো এই সংখ্যাগুলাকে এইভাবে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা হইলো এবং যোগ করে দেওয়া হইলো, তাহলে চলে আসলো আহ ভ্যালু, ভ্যালু অফ দি সোয়াপ। এই দুইটা জাস্ট এমনি বলছি বলার জন্য। আহ পরীক্ষাতে কি আসে, পরীক্ষাতে আসে হচ্ছে অবশ্যই চ্যাপ্টার ইন থেকে। তো সেখানে দুইটা এক্সাম্পল দেখা যেতে পারে। তো প্রবলেম 7.9 দেখলাম, এখন এখানে দাগায় রাখছিলাম হচ্ছে কত, প্রবলেম 7.3। এটা হচ্ছে ইফরাত গ্রুপে দিছিল যে এটা কেমনে হয়েছে না হয়েছে বলার জন্য। So, এই দুইটা এক্সাম্পল যেহেতু আমরা দেখছি, এখন আশা করি এটা একটু বুঝতে পারবো। মেইন থিম তো আগেরটাই, মানে ভ্যালুয়েশন তো ভ্যালুয়েশনই যেখানেই যাই না কেন। So, এখানে একটু অন্য পার্সপেক্টিভে অন্যরকম ভাবে দেখা হইতে পারে মেবি। সো এখানে কি বলা আছে দেখি, 100 মিলিয়ন হচ্ছে আমার ন্যাশনাল প্রিন্সিপাল এবং রিমেইনিং লাইফ 10 মান্থস। তার মানে এই জিনিসগুলো আগের মতোই, যে রিমেইনিং লাইফ দেখতে হবে আমাকে, ন্যাশনাল প্রিন্সিপালটা দেখতে হবে। সো রিমেইনিং লাইফ আছে কত মাস, 10 মাস। তার মানে 10 মাসে আমি কয়টা পেমেন্ট পাবো এবং কয়টা পেমেন্ট দিব, ওই পাওয়া এবং দেওয়ার যে নেট নেট পেমেন্ট বা নেট রিসিভ, সেগুলাকেই তো আমরা ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলেই ভ্যালুয়েশন হয়ে যায়। সো 10 মান্থস যেহেতু বাকি আছে, সো আফটার এই 10 মান্থসে কয়টা এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ বলতে ওই যে পেমেন্ট এবং রিসিভ কয়টা এক্সচেঞ্জ হবে দেখতে হবে। এটা আসলে কয় মাস পরে পরে পাওয়া যায়। যদি 6 মাস পরে পরে হয়, তার মানে কি 10 মাস শেষে একটা পাবো আর 4 মাস শেষে একটা পাবো না। 4 মাস শেষে, ফার্স্ট 4 মাস শেষে একটা পাইলাম, এরপর আবার 6 মাস পরে একটা পাইলাম, এই হচ্ছে দুইটা পেমেন্ট। ঠিক আছে, 3 মাস মেয়াদি যদি হয় তাহলে কয়টা হবে, 3 মাস মেয়াদি হইলে এখানে চারটা পেমেন্ট হয়, চারটা এক্সচেঞ্জ হয়ে যাবে। কারণ 1 মাস পরে একটা, 4 মাস পরে একটা, 7 মাস পরে একটা, 10 মাস পরে একটা, এভাবে চারটা পেমেন্ট হয়ে যাবে, চারটা এক্সচেঞ্জ। সো এখানে দেখি প্রশ্নতে অবশ্যই বলা আছে এই যে 6 মান্থস বলা আছে। তো যেহেতু 6 মান্থস, তার মানে 10 মান্থে আর আমার দুইটা এক্সচেঞ্জ বাকি আছে। তাহলে এখানে কি বললো, আন্ডার দি টার্মস অফ দি সোয়াপ 6 মান্থস লাইবর ইজ এক্সচেঞ্জ ফর 7% পার এনাম। ঠিক আছে, 6 মান্থস লাইবর ইজ এক্সচেঞ্জড, তার মানে লাইবর এক্সচেঞ্জ করা হবে 7%-এর সাথে, এবং এটা 6 মাস পর পর। তার মানে এখানে 4 মাস পরে একটা হবে আর 10 মাস পরে আর একটা হবে। কারণ মেয়াদ তো আছে 10 মাস, মেবি এটা স্টার্ট হয়েছে আরো 2 মাস আগে। এই যে লোন গুলো আমি নিছি যে 100 মিলিয়ন লোন, এটা আরো 2 মাস আগে নিছি। তো 2 মাস আগে যেহেতু নিছি, আর বাকি আছে 10 মাস, তার মানে টোটাল হচ্ছে 12 মাস। তো 2 মাস যেহেতু অলরেডি চলে গেছে, আর 4 মাস পরেই তো একটা এক্সচেঞ্জ হবে, এই হলো 6 মাস। 6 মাস পরে একটা এক্সচেঞ্জ হইলো, এরপরে আরো বাকি থাকবে কত, আরো 6 মাস বাকি থাকবে। ঠিক আছে, এই আর কি। তো 10 মাসে দুইটা পেমেন্ট হবে, 4 মাস পরে একটা, 4 মান্থসে একটা, আর আফটার 10 মান্থস, 10 মান্থস একদম শেষে গিয়ে আর একটা, এই হচ্ছে দুইটা এক্সচেঞ্জ হবে। তো এক্সচেঞ্জ গুলা কি হবে, 7% এবং লাইবর, এই দুইটা এক্সচেঞ্জ হবে।
তো 7% যদি আমি এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে 3.5 মিলিয়ন হবে না এক্সচেঞ্জের অ্যামাউন্টটা? আমার নোশনাল প্রিন্সিপাল তো 100 মিলিয়ন। 100 মিলিয়নের 7% ইন্টু 0.5, কারণ এটা তো 6 মাস পর পর। তো 3.5 মিলিয়ন উইল বি রিসিভড। ঠিক আছে, এই যে বলছে লাইবর ইজ এক্সচেঞ্জড ফর 7% পার annum, তার মানে 7%-এর জন্য সে এটা এক্সচেঞ্জ করছে। তার মানে লাইবর এক্সচেঞ্জ করে 7.7%-কে সে নিতেছে। তার মানে 7%-এ সে রিসিভ করবে। 7%-এ সে রিসিভ করবে। 7% রিসিভ যদি করে তার মানে 3.5 মিলিয়ন সে রিসিভ করবে। ঠিক আছে, এবং লাইবরকে যেহেতু সে দিয়ে দিবে, লাইবর তো সে নিজের কাছে রাখতে চাচ্ছে না, এক্সচেঞ্জ করে ফেলতেছে, তার মানে সে লাইবর পে করবে। লাইবর পে করবে, যে লাইবরের রেট জানতে হবে আমাকে। লাইবরের রেট এখানে দেওয়া থাকবে, the average of the bid offer rate being exchanged for 6 months LIBOR in swap all maturity 5% per annum, এটা না, the 6 months LIBOR rate was 4.6% per annum 2 months ago। 2 মাস আগে লাইবর রেট ছিল 4.6%। তো লাইবরের রেট আমরা জানি মেয়াদের শুরুতে ডিটারমাইন করা হয়। তাহলে এই যে 2 মাস আগেই কিন্তু এই কন্ট্রাক্টটা মানে লোনটা নেওয়া হয়েছে। তো 2 মাস আগে, 2 মাস আগেই কিন্তু লাইবর সেট হয়ে যায়। কারণ 10 মাস বাকি আছে না, 10 মাস বলতে তো 4 মাস পরে একটা পেমেন্ট, 10 মাস পরে আর একটা পেমেন্ট। এই 4 মাস প্লাস আর 2 মাস, এই যে 2 মাস আগে, তার মানে 6 মাস আগে এটা ডিটারমাইন করা হয়ে যায়। মানে প্রত্যেকটা পেমেন্ট কি হবে লাইবর আগেই ডিটারমাইন হয়। লাইবর কত ছিল 2 মাস আগে? 4.6%। তার মানে একদম লোনটা যখন নেওয়া হয়েছে তখন লাইবর ছিল 4.6%। এই রেটে তাহলে আমাকে কি করতে হবে? পেমেন্টটা করতে হবে। সো 4.6% মানে কি? মানে হচ্ছে 4.6 মিলিয়ন। এটা দিয়ে যদি আমি এটা গুণ দিই, 100 গুণ দিই এবং হাফ যদি করে ফেলি তাহলে আসবে 2.3 মিলিয়ন। এই যে বের করছে এখানে ক্যালকুলেশনটা। তাহলে 2.3 মিলিয়ন আমি পেমেন্ট করতেছি। আচ্ছা, এখন তাহলে ভ্যালু বের করে ফেলা যায়। আর এখানে 5% যে রেটটা আছে এটা একটু কাজে লাগবে পরবর্তীতে, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা আছে। So, এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ দি সোয়াপ টু দ্য পার্টি পেইং ফ্লোটিং। হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ দি সোয়াপ, সোয়াপের ভ্যালুটা কত কার কাছে? যে ফ্লোটিং পে করতেছে। আচ্ছা, এটাতে একটু প্রশ্নতে পরে আসি। আগে এই যে পেমেন্ট এবং রিসিভ যা আছে এগুলোকে একটু প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাই। তাহলে এই যে 3.5 মিলিয়ন আমি কি করতেছি? রিসিভ করতেছি। 3.5 মিলিয়ন রিসিভ করতেছি কখন? 4 মাস পরে। এই যে 4 মাস পরে, তাহলে 4 মাস পরে রিসিভ যদি করি, এই যে 5% রেটটা, এই যে 5% রেটটা হচ্ছে আমার এখানে কাজে লাগতেছে ডিসকাউন্টিং এ। এই যে 5% যেটা আমি ডাক দিয়ে রাখছিলাম, হ্যাঁ, ওইটা হচ্ছে এখানে কাজে লাগতেছে। এটা আসলে রিস্ক ফ্রি রেটের মতো আর কি। এই যে বিড অফার রেট দেওয়া আছে, এভারেজ বিড অফার রেট, সো এটা আসলে রিস্ক ফ্রি রেটের মতো। সো এটাকে ইউজ করতে হবে আমাকে ডিসকাউন্টিং পারপাজে। তো 3.5 মিলিয়ন পাবো, এটাকে ডিসকাউন্ট করলাম। আর যখন হচ্ছে আমার একদম মেয়াদ শেষ হবে 10 মাস পরে, 10 মাস পরে আমি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ 103 মিলিয়ন রিসিভ করব। 103 মিলিয়ন রিসিভ করব। তাহলে এই 103, আচ্ছা, তার মানে ইন্টারেস্ট রেট সোয়াপেও লাস্টের দিকে ইয়াটা যেটা নোশনাল যে প্রিন্সিপাল সেটা এক্সচেঞ্জ হয়। তো আগের এক্সাম্পল, বইয়ের এক্সাম্পলে হয়তো বা ওইগুলাকে আনে নাই, কারণ এগুলো তো ইকুয়াল অ্যামাউন্ট, 100 সেই জন্য আনে নাই। না আনলেও মেবি চলে। তো এখানে নিয়ে আসছে। তো 103 মিলিয়ন সে রিসিভ করবে 10 মাস পরে। তো এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। 103 মিলিয়নকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। এটা যদি 10 মাস পরে পাবে, এই যে 10 ইউজ করা হয়েছে, আর 0.05%টা ইউজ করা হইলো, তাহলে কত আসলো? 102 মিলিয়ন আসলো। এটা হচ্ছে আমি নেট রিসিভ করতেছি। আমি যে এই যে সোয়াপটা থেকে আগামী 10 মাসে 102 মিলিয়ন টাকা পাবো। তাহলে আমার যাবে কত? যাবে হচ্ছে, আমার এই যে 2.3 মিলিয়ন, যেটা 4 মাস পরে দিব। 2.3 মিলিয়ন 4 মাস পরে। তাহলে এই যে 2.3 মিলিয়ন আমি দিয়ে দিব, এটা হচ্ছে 4 মাস পরে। আর এখানে সাথে সাথে আবার 4 মাসের সাথে 100 যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে,
4 মাসের সাথেই, কিন্তু 4 মাস পরে তো এই 100 আমি পেমেন্ট করব না। করব 4 মাস পরে তো আমি তো এটা 100 মিলিয়নটা পেমেন্ট করব ওই 10 মাস পরে গিয়ে। কিন্তু এটাকে ফ্লোটিং রেট বন্ড, এটা তো আসলে ফ্লোটিং রেট, তাই না? এটা তো কিন্তু এই যে 2.3 এটা কিন্তু একটা ফ্লোটিং রেট, এবং এটা একটা ফ্লোটিং রেট বন্ড বলা যায়। So, এটাকে এভালুয়েশন করার জন্য স্যার একটা ক্লাসে একটা কথা বলতেছিল যে ফ্লোটিং রেট বন্ড ওর্থ এট পার এট ইচ পেমেন্ট ডেট। এই কথাটা স্যার কয়েকবার ক্লাসে বলছে, আমি এটার জন্য ঝাড়িও খাইছি ক্লাসে, যে আহ, এটা কি আসলে, কেন এখানে জাস্ট এই যে 2.3 4 মাস পরে একটা পাওয়ার কথা, 10 মাস পরে আর একটা অ্যামাউন্ট পাওয়ার মানে পেমেন্ট করার কথা না? 2.3 তো হচ্ছে আমি 4 মাস পরে পেমেন্ট করব, 10 মাস পরে তো আমাকে আরেকটা পেমেন্ট করতে হবে, এবং তখন আমি 100 টাকা, এই 100 টাকা পেমেন্ট করব। কিন্তু এখানে কি হইতেছে, এখানে বিষয়টা কিন্তু ওই রকম হইতেছে না। জাস্ট 4 মাস পরের যে রেটটা দেওয়া আছে, যে 4.6, যেটা অলরেডি রিয়েলাইজড রেট, অলরেডি আমি জানি 4.6% কিন্তু 2 মাস আগের রেট, যেটা আমি জানি লাইবর রেট, ওই লাইবর রেটটাকে ইউজ করা হচ্ছে, প্লাস 100 মিলিয়নকে দিয়ে এটাকে কিন্তু ডিসকাউন্ট করে ফেলা হয়েছে অলরেডি, 100 মিলিয়ন চলে আসছে। তার মানে এই যে 10 মাস পরে যে আর একটা লাইবর পেমেন্ট আমাকে করতে হবে, ওই জিনিসটা কিন্তু এখানে আর অ্যাডজাস্ট করা লাগে না। কেন যে লাগে না এটার প্রশ্ন করতে গিয়া স্যার বলছে যে ফ্লোটিং রেট বন্ড ওর্থ এট পার এট ইচ পেমেন্ট ডেট, এই কথাটা কিছু একটা ইমপ্লিকেশন আছে, যার কারণে ওই সংখ্যাগুলো আর মানে ওইগুলা লাগে না। ওই লাইবরটা যেটা 10 মাস পরের যে লাইবর পেমেন্ট আমার যেটা করতে হবে, সেটাকে আর কনসিডারেশন আনতে হয় না। তার মানে অলরেডি যে লাইবর রেট আমার রিয়েলাইজড, যে যে রেট লাইবর রেটে প্রশ্নে দেওয়া থাকবে, সেটাকে ইউজ করে যে অ্যামাউন্টটা পাবো, ওইটার সাথে প্রিন্সিপালটা যোগ করে পুরাটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলেই হবে। এটা আমি এখনো স্টিল ক্লিয়ার না, কেউ যদি ক্লিয়ার থাকে তাহলে একটু গ্রুপে বলে দিলে বেটার হয়। তাহলে এইটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম, কত আসলো? 100.609। আচ্ছা, এখন তাহলে আমার আমি পাচ্ছি কত? 102, আর আমার যাইতেছে কত? 100। 102 পাচ্ছি ফিক্সড রেট, ফিক্সড রেট আমি পাচ্ছি, আর আমি পে করতেছি ফ্লোটিং রেট। তার মানে যে ব্যক্তিটা ফ্লোটিং রেট পে করতেছে তার জন্য তো লাভ, তাই না? ফ্লোটিং রেটে সে পে করতেছে 100, আর ফিক্সড রেট রিসিভ করতেছে সে 102। এখন প্রশ্নটাতে যাই। এখন প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ দি সোয়াপ টু দি পার্টি পেইং ফ্লোটিং। যে পার্টিটা পে করতেছে ফ্লোটিং, এই যে ফ্লোটিং পে করতেছে, ফ্লোটিং পে করলে 100 পে করতেছে, আর রিসিভ করতেছে 102, তার জন্য লাভ হচ্ছে 2.10 মিলিয়ন। তার মানে যে পার্টিটা ফ্লোটিং পে করতেছে, যে পার্টিটা ফ্লোটিং পে করতেছে তার জন্য ভ্যালুয়েশন কত? 2.109। আর যে পার্টিটা ফিক্সড পেমেন্ট করতেছে, ফিক্সড রেট পেমেন্ট করতেছে, তার জন্য কিন্তু লস, তার জন্য লস হচ্ছে 2.109। মানে সেম জিনিসটাই, একজনের লাভ একজনের কিন্তু লস, কারণ সোয়াপ ফিউচার ফরওয়ার্ড এগুলো তো আমরা জানি জিরো সাম গেম, একজনের লাভ হয় একজনের লস হয়। তো এই হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপের ভ্যালুয়েশন এই পর্যন্ত। এখন সেম জিনিসটাকেই অন্য একভাবে আবার প্রমাণ করা যায়। ঠিক আছে, এখানে যেরকম 2.109 নিয়ে আসা হয়েছে, এটা একভাবে ভ্যালুয়েশনটা করা হয়েছে, অন্য আরেকভাবে ভ্যালুয়েশন এখানে করে দেখানো হয়েছে। এটা আমার মনে হয় না এক্সামে দেখাইতে হবে, যে কোনো একভাবে দেখাইতে পারলেই হবে। ঠিক আছে, এটা দেখানোর জন্য জাস্ট যেটা মানে সেকেন্ড যে অ্যাপ্রোচটা, সেখানে যেটা করা হয় যে প্রত্যেকটা পেমেন্টকে এক একটা ফরওয়ার্ড হিসেবে ধরা হয়। এটা স্যার ক্লাসে একটু একটু বলছে, বলে নাই যেরকম না, স্যার ক্লাসে একটু একটু বলে গেছে, 1 মিনিটে 1 মিনিটের মতো বলছে। এগুলো আসলে ধরাটা খুব টাফ স্যারের কথাবার্তা। তো সেকেন্ড যে অ্যাপ্রোচ সেটাও কিন্তু স্যার ক্লাসে বলছে। সো এটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টকে ইউজ করে প্রত্যেকটা পেমেন্টকে এক একটা ফরওয়ার্ডের মতো করে হিসাব করা, প্রত্যেকটা পেমেন্ট রিসিভকে এক একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতো করে হিসাব করা। তো দেখি কিভাবে করছে। আহ, এই যে তাহলে ফার্স্ট যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমার কি হবে? ফার্স্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট কখন? 4 মাস পরে। তো 4 মাস পরে ফার্স্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট হচ্ছে কি কি? 2.3 মিলিয়ন আমি পে করতেছি, আর 3.5 মিলিয়ন আমি রিসিভ করতেছি। তো এই দুইটার গ্যাপ কত? এই দুইটার গ্যাপ হচ্ছে 1.2।
এই 1.2 কে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে 1.180 মিলিয়ন, যেটা ওই যে বইয়ে যেটা আমরা একটু আগে এক্সাম্পল হিসেবে দেখলাম না, ওইটাও কিন্তু ফরওয়ার্ড, মানে প্রত্যেকটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, প্রত্যেকটা এক্সচেঞ্জকে এক একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট হিসেবে ধরে ম্যাথটা কিন্তু করা হয়েছে বইয়ে। তো বইয়েরটাই আসলে এটা, বইয়ে আমরা যেটা দেখে আসছি এক্সাম্পল আকারে, আমার মনে হচ্ছে সেটাই এটা। কারণ বইয়ে কি আমরা কি করছিলাম, এই যে পেমেন্ট মাইনাস রিসিভ নেট পেমেন্ট বের করছিলাম, এই যে নেট পেমেন্ট হচ্ছে 1.2, এটাকে প্রেজেন্ট ভ্যালুতে আনা হয়েছে এই যে 1.180। তাহলে ফার্স্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট চলে গেল। এখন আসি সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টে। সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট হবে কখন? ওই যে 10 মাস পরে, কারণ দুইটা পেমেন্টই তো আমার আছে। ফার্স্ট ফরওয়ার্ড কন্ট্রাক্ট ডান, এখন সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট। সো সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেটা 10 মাস পরে, সেটা নিয়ে কাহিনী কি, সেটা হচ্ছে উম, সেটার কাহিনী হচ্ছে এই যে এটা, সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে এই জিনিসটা। এটা কিভাবে বের করছে? সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টে 0.07 ইন্টু 0.5, 0.07, যেটা হচ্ছে আমি 7% পাবো না? আমার যে পার্সেন্টেজ 7% তো আমি রিসিভ করি, এই যে 7%, এই 7% ইন্টু হাফ, তার অর্ধেক রিসিভ করি, আমি তো 7% রিসিভ করি না, তার অর্ধেক রিসিভ করি, মাইনাস আমি এই যে এখানে হচ্ছে এটা আমার কাছে একটু ভালোই লাগে, মানে এটা একটু বোঝা যাবে, ভালো লাগে বলতে এরকম কিছু না, মানে এই জিনিসটা একটু বোঝাইতে পারবো। সেটা হচ্ছে যে 10 মাস পরে আমরা যে আগের আগের এপ্রোচটাতে 10 মাস পরের যে লাইবর রেট, সেটা তো আমরা বুঝতেছিলাম না, যে লাইবর রেট তো দেওয়া নাই। 10 মাস পরের যে লাইবর রেট সেটা তো প্রশ্নে দেওয়া নাই। সো ওইখানে কিন্তু আমরা জাস্ট 4 মাস পরে লাইবরের অ্যামাউন্টটাকে ইউজ করেই ভ্যালুয়েশন করে ফেলছিলাম। তো এখানে যেটা করা হচ্ছে, 10 মাস পরে যে লাইবর রেট হচ্ছে এটা 0.05063, এটা কোত্থেকে আসলো? এই রেটটা আসছে এই যে 5% দেওয়া আছে না অন এন অ্যাভারেজ, লাইবর রেট 5% কিন্তু প্রশ্নে দেওয়া আছে অন এন অ্যাভারেজ। এই 5% কে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ নেওয়া হয়েছে। কোথায়? যে এই যে 5% পার এনাম, এটাকে এটা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং অলরেডি আছে, এটাকে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং এ নেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে সেমি অ্যানুয়াল, এটাকে আমরা কিন্তু বইয়ের এক্সাম্পলও দেখছিলাম যে রেট গুলাকে সেমি অ্যানুয়ালে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এখানে কিন্তু রেট গুলাকে আমরা সব ম্যাথে নর্মালি দেখে আসছি যে কন্টিনিউয়াসে নিয়ে আসতে হয়, মানে অন্যান্য রেটে থাকে সেগুলোকে কন্টিনিউয়াসে আসতে হয়। কিন্তু এই যে ভ্যালুয়েশনে, ভ্যালুয়েশনে কি হয়, কন্টিনিউয়াস রেটে থাকলে সেগুলোকে সেমি অ্যানুয়ালে বা অ্যানুয়ালে নিয়ে আসতে হয়। তো এই যে সেমি অ্যানুয়ালে আনা হয়েছে, সেমি অ্যানুয়ালে আনার পরে যে রেট আসলো 5.063, এইটাকে ইউজ করা হয়েছে 10 মাস পরের লাইবর হিসাবে। 10 মাস পরের লাইবর হিসাবে এটাকে ইউজ করা হয়েছে। তো এই জিনিসটা স্যার আবার ক্লাসে বলছিল যে আহ ইফ অফার্ড মার্কেট রেট দ্যাট ইজ ইকুয়াল টু কুপন রেট, এই যে এখানে একটা কথা বলছিল, মানে পুরা কথাটা হয়তো বা আমি ঠিক মতো তুলতেও পারি নাই, আমি আবার পুরো লাইনটা বলি। সেটা হচ্ছে floating rate bond worth at par at each payment date if offered market rate that is equal to coupon rate। মানে এই কথাটা একটা ইমপ্লিকেশন আছে এখানে। তো এই যে যে 5% যেটা দেওয়া আছে, 5% যেটা দেওয়া আছে, পার ভ্যালু মানে তো ইকুয়াল হয়, ওই 5.063 আসলে এখানে ইউজ করা হচ্ছে। তো এই 0.05063, এটার আমি হাফ পেমেন্ট করব, ফুল পেমেন্ট তো আমি আর করবো না, এই হচ্ছে হাফ। তাহলে এই যে রিসিভ করলাম 0.7%, তার অর্ধেক পেমেন্ট করলাম 0.5063 এর অর্ধেক, ইন্টু 100 মিলিয়ন। আমার তো এটা তো ইন্টারেস্ট রেট, এগুলা এই ব্র্যাকেটের এগুলা তো ইন্টারেস্ট রেট, ইন্টু 100 মিলিয়ন, তাহলে এটা ভ্যালুতে চলে আসলো। আর এই পুরা ভ্যালুটাকে আমি তখন ডিসকাউন্ট করে ফেললাম আমার 10 মাস সময় দিয়ে, এই আসতেছে 0.929 মিলিয়ন। এটা হচ্ছে কি সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু। এই ফার্স্ট ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু যেটা পাইছিলাম একটু আগে 1.180, এবং সেকেন্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টের যে ভ্যালু যেটা পাইলাম, এই দুইটা যোগ করলে আগেরটার সাথে মিলে যায়।
2.109, যেটা আমরা এই যে এখানে বের করছিলাম ফার্স্ট অ্যাপ্রোচে। 2.109, এই যে 2.109 মিলিয়ন, এটা মিলে যায়। তার মানে ফার্স্ট অ্যাপ্রোচটা থেকে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ। মোটামুটি সেকেন্ড অ্যাপ্রোচটা কিছুটা বোঝা যায়, একদম হুবহু 100% বোঝাইতে পারি নাই, কারণ স্যার তো ক্লাসে ওইভাবে এক্সপ্লেন করা নেই, খুব দ্রুত গেছে, এবং ম্যামও যে এই জিনিসটা ক্লাসে এখনো বোঝায় নাই, এবং এক্সাম মিডেও না আসার সম্ভাবনা খুব বেশি। বাট ইফরাত বারবার গ্রুপে বলতেছে এটা বোঝানোর জন্য বা একটু বলার জন্য, এই জন্য আর কি যতটুকুই পারি একটু বললাম। সো এটা ম্যাম, আশা করি ম্যাম ক্লাসে হচ্ছে ক্লিয়ার করে দিবে। তো এই হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপের ভ্যালুয়েশনটা। এটা কিন্তু বইয়ের প্রসেসটা, সেকেন্ড যেটা, সেকেন্ড অ্যাপ্রোচ যেটা, এটা কিন্তু বইয়েরটাই ফলো করছে। এরপরে আসতেছে 7.5, প্রবলেম 7.5। এটা হচ্ছে কারেন্সি, কারেন্সি সোয়াপের যে ভ্যালুয়েশন। সো এটা, এটার রিমেইনিং লাইফ হচ্ছে 15 মান্থস, 15 মান্থস, এবং এটা যেহেতু 6 মাস মেয়াদি, অবশ্যই এটা 6 মাস মেয়াদি হবে। তো 6 মাস মেয়াদি হইলে আমার আর কয়টা এক্সচেঞ্জ বাকি আছে? 15 মান্থস। তার মানে 3 মাস পরে একটা পেয়ে যাব না? 3 মাস পরে যদি আমি একটা পেমেন্ট পাই, তাহলে বাকি থাকলো কয় মাস? আর 12 মাস। তার মানে তাহলে 6 মাস পর পর আর একটা পাবো, তাহলে 3 মাস পরে যদি একটা পাই, 9 মাস পরে আর একটা পাবো, আর 9 আর 6 আরো 15 মাস পরে একটা পাবো। তার মানে এই হচ্ছে তিনটা পেমেন্ট আমার বাকি আছে। পেমেন্ট না, অ্যাকচুয়ালি পেমেন্ট এবং রিসিভ দুইটাই তো, তার মানে এক্সচেঞ্জ বলতে পারি। 3 মাস পরে একটা ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হবে, 9 মাস পরে একটা ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হবে, 15 মাস পরে একটা ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হবে। এখন এটা যেহেতু কারেন্সি সোয়াপ, কারেন্সি সোয়াপ যেহেতু একটু জটিলতা আছে। সো এখানে ইট ইনভলভস এক্সচেঞ্জিং ইন্টারেস্ট রেট এট 10% অন 20 মিলিয়ন, এই যে এখানে পাউন্ডে দেওয়া আছে এটা। সো এটা আমি এক্সচেঞ্জ করতে চাই 10%, 20 মিলিয়ন, এটা আমি এক্সচেঞ্জ করতে চাই কৃষির সাথে, এক্সচেঞ্জ করতে চাই 6% অন $30 মিলিয়ন সাথে, এটার সাথে আমি এক্সচেঞ্জ করতে চাই। তার মানে আমি বর্তমানে 10% পে করি, ইন্টারেস্ট পে করি পাউন্ডে, তার মানে 2 মিলিয়ন না, 10%, 10% অফ 20 মিলিয়ন, 2 মিলিয়ন পাউন্ড আমাকে পে করতে হয়। আমি চাচ্ছি এটা এটা সোয়াপ করে ফেলতে। তাহলে সোয়াপ যদি করি, তাহলে 2 মিলিয়ন আমাকে পে করতে হবে ওই ব্যক্তিটাকে, এবং 30 মিলিয়নের 6% এটা আমি রিসিভ করে ফেলবো। ঠিক আছে, এই আর কি কাহিনী। সো এই সোয়াপটা মানে এখানে একটা সোয়াপ হবে, তাই না? এখন এখানে আর কি দেওয়া আছে? দ্য টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট ইন দ্য বোথ ইন ইউনাইটেড কিংডম এন্ড ইউনাইটেড স্টেটস। তার মানে এই জিনিসগুলোর জন্য দেওয়া আছে, ফর এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ উড বি 4% ইন ডলার and 7% in sterling। ঠিক আছে, এগুলোতে হচ্ছে 10% আর 6% যে রেট গুলো দেওয়া আছে, এগুলোতে তারা লোনটা নিছে, এগুলোতে হচ্ছে তারা লোন টোন নিছে আর কি। এখন এই 4% এবং 7% এই জিনিসগুলা কি বলতেছে? ইফ দ্য সোয়াপ ওয়ার নেগোশিয়েটেড টুডে, দ্য ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ উড বি 4% ইন ডলার and 7% ইন স্টার্লিং। মানে এই রেট গুলাকে আমার ওই যে আরএফ আমরা ইউজ করি না, আরএফ হিসাবে একটা রেট ইউজ করি না ডিসকাউন্টিং এর পারপাজে, ওই ডিসকাউন্টিং পারপাজে এই রেট গুলাকে আমাকে ইউজ করতে হবে। এখন দুইটা রেট, হ্যাঁ দুইটাই লাগবে আসলে, 4% এবং 7%। তো 4% হচ্ছে ডলার রেট, যেটাকে আমরা বলতে পারি নিজের দেশের রেট, এবং 7% হচ্ছে স্টার্লিং রেট, যেটাকে আমরা বলতে পারি ফরেন রেট। ঠিক আছে, ফরেন রেটটাকে কিন্তু আরএফ বলা হয়, ফরেন রেটটাকে বলা হয় আরএফ, আর দেশের যে রেট আছে সেটাকে বলা হয় জাস্ট আর। ঠিক আছে, আর। আচ্ছা, সো বাকি আর কি আছে? দ্য কারেন্ট এক্সচেঞ্জ রেট, কারেন্ট এক্সচেঞ্জ রেট দেওয়া আছে 1.55। ওই যে বইয়ের এক্সাম্পলটাতে কিন্তু একটা এক্সচেঞ্জ রেট দেওয়া ছিল, এই যে এক্সচেঞ্জ রেট 110 দেওয়া ছিল, এটা না, এই যে 110 দেওয়া ছিল, এটাকে কিন্তু পরে আবার আমাদের কি করতে হয়েছিল? ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট কিন্তু বের করতে হয়েছিল। ঠিক আছে, এটাকে এই 110কে ইউজ করে আমরা কিন্তু এই যে 0.09 পাইছিলাম,
সেটাকে আবার কিন্তু প্রত্যেকটা পিরিয়ডের জন্য আলাদা আলাদা এক্সচেঞ্জ রেট বের করতে হয়েছিল। ওই সেম কাজটাই এখানে আবারও করতে হবে। তার মানে বইয়ের মতোই হুবহু এই জিনিসটা আর কি। তো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে একটু অন্যরকম, অন্যরকম না, সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে বইয়ের মতো। কেন দুইটা অ্যাপ্রোচ আছে, তাহলে ফার্স্ট অ্যাপ্রোচটাতে বলবো না সেকেন্ডটা আগে বলতে পারি। আচ্ছা ফার্স্টটাই বলি, সমস্যা নেই। তো ফার্স্ট অ্যাপ্রোচটাতে হচ্ছে আমি 3 মাস পরে, 9 মাস পরে, 15 মাস পরে আমি বলতেছিলাম, কিন্তু প্রশ্নে কি আসলে 6 মান্থস বা সেমি অ্যানুয়াল কোথাও বলা আছে? নাই কিন্তু। তার মানে এটা অ্যানুয়াল, এই যে অ্যানুয়াল বলা আছে, অ্যানুয়াল কম্পাউন্ড। তার মানে আমি যে আন্দাজে এগুলো বলে ফেলছি এগুলো তো ঠিক হয় নাই। তার মানে 3 মাস পরে একটা পাবো আর 15 মাস পরে একটা পাবো, 9 মান্থস পরে পাবো না, মানে এটা তো অ্যানুয়াল। তার মানে দুইটা পেমেন্টই আর বাকি আছে। একটা হচ্ছে যে 3 মাস পরে পাবো, এরপরে 12 মাস আরো গেলে 15 মাস পরে একটা পেমেন্ট পাবো। তার মানে এটা আসলে অ্যানুয়াল, অ্যানুয়াল ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হয়, অ্যানুয়ালি হয়। এটা আসলে 6 মাস পরে পরে এক্সচেঞ্জ হয় না, একটু খেয়াল করতে হবে আসলে অ্যানুয়াল কম্পাউন্ডিং। তার মানে 3 মাস পরে আমি দুই দুই কি করব, দুই হচ্ছে কই, দুইটা থেকে আসলো, এই যে 10% অফ 20 মিলিয়ন, এই হচ্ছে 2, তাই না? এই যে 10% অফ 20 মিলিয়ন ফর দি ডলার, এটা আমি এক্সচেঞ্জ করব। এবং এর বিনিময়ে, বিনিময়ে কি পাবো, বিনিময়ে হচ্ছে 30 এর 6%, এই যে 30 এর 6%, 1.18, 1.8 মিলিয়ন, এটা হচ্ছে আমি পে করব। তাহলে এই যে 2 মিলিয়ন রিসিভ করতেছি নাকি পে করতেছি, যেটাই হোক, 2 মিলিয়ন পে করতেছি, 2 মিলিয়ন পে করতেছি। আর মেয়াদ শেষে গিয়ে আমি ওই যে 20 মিলিয়ন প্লাস আর 2, 22 মিলিয়ন, এই হচ্ছে দুইটা জিনিস, দুইটা ক্যাশ ফ্লোকে আমি ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। এখন এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে আহ ওই যে কন্টিনিউয়াস রেট কিন্তু ইউজ করা নেই, জাস্ট 1.07, এই যে স্টার্লিং এর যে 7% যেটা দেওয়া আছে, এটা কিন্তু অ্যানুয়াল কম্পাউন্ডিং এ দেওয়া আছে, অ্যানুয়াল কম্পাউন্ডিং এই ইউজ করে করে ফেলছে। এটা কিন্তু একটা ঝামেলার বিষয়, কেন কন্টিনিউ আছে আনে নাই। এরপরে আসতেছে কি, তাহলে এগুলা হচ্ছে আমার 22 মিলিয়ন হচ্ছে কি পেমেন্ট, 22 মিলিয়ন পেমেন্ট করতেছি। আর রিসিভ করতেছি কত, 30 মিলিয়নের 6%, তার মানে 1.8 পাবো 3 মাস পরে। আর 15 মাস পরে পাবো 31.8, একদম নোশনাল প্রিন্সিপাল সহ। এটাকে যদি আমি ডিসকাউন্টিং করি, অবশ্যই এখানে আমি 4% রেট ইউজ করবো, যেটা ডলার, যেহেতু ডলার বন্ড, এটা যদি ডলার বন্ড, আর ওইটা তো হচ্ছে স্টার্লিং বন্ড। তো স্টার্লিং বন্ড যেটা আছে, স্টার্লিং বন্ড কিন্তু 20 মিলিয়ন এর 10%, তাহলে 2 আসে, এই যে 2 আর 22, এবং তার রেট হচ্ছে 7%, এই যে 7% ইউজ করা হয়েছে। আর আমাদের যে আরেকটা বন্ড আছে যেটা হচ্ছে ডলার বন্ড, তো ডলার বন্ডটা হচ্ছে এই যে 1.8, এগুলাকে 4% দিয়ে ইউজ করে ডিসকাউন্ট করতে হবে, তাহলে আসবে 32 মিলিয়ন। তাহলে এই 22 আর 32-এর গ্যাপটাই হচ্ছে আমার ভ্যালু অফ দি সোয়াপ। সরি সরি, আর একটু ভুল আছে, সেটা হচ্ছে পাউন্ডকে ডলারে নিয়ে আসতে হবে, অথবা ডলারকে পাউন্ডে নিয়ে যেতে হবে, কিছু একটা করতে হবে, সিম্পলি আমি মাইনাস করে ফেলতে পারি না। 32, এই যে 32 লিখছে, মাইনাস এই 22-কে, আমাদের যে এই যে কারেন্ট যে রেটটা দেওয়া আছে, যেটা স্টার্লিং রেট, মানে কারেন্ট এক্সচেঞ্জ রেট, সেটা দিয়ে এই যে স্টার্লিংটাকে গুণ দেওয়া হইলো, তাহলে ডলারে নিয়ে যাওয়া হইলো, এই যে 2.321 আসলো হচ্ছে ভ্যালু, ভ্যালু অফ দি সোয়াপ, যে স্টার্লিং পে করতেছে, স্টার্লিং, যে পার্টিটা স্টার্লিং পে করতেছে। সাপোজ এটা হচ্ছে স্টার্লিং এর বন্ড, বন্ড কোনটা, এটা হচ্ছে স্টার্লিং বন্ড, তাহলে স্টার্লিং বন্ড পে করতেছে কত, 22 মিলিয়ন। 22 মিলিয়নকে 1.15 দিয়ে গুণ দিলে, 1.55 দিয়ে গুণ দিলে আসে আসে কত জানি, 34 মতো আসে। 34 পেমেন্ট করতেছে, তাহলে যে ব্যক্তি স্টার্লিং পে করতেছে তার জন্য লস, আর যে ব্যক্তি স্টার্লিং রিসিভ করতেছে তার জন্য লাভ। এই ভ্যালু, ভ্যালু আসলো কত, সোয়াপ এর ভ্যালু আসলো 2.321 মিলিয়ন।
এখানে প্রশ্ন কিন্তু দুইটা, খেয়াল করতে হবে। প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি সোয়াপ টু দ্য পার্টি পেইং স্টার্লিং, যে পার্টিটা স্টার্লিং পে করতেছে তার জন্য ভ্যালু কত। তাহলে যে পার্টি স্টার্লিং পে করতেছে, যে স্টার্লিং বন্ড যদি একজন ব্যক্তি পে করে, সে তো 22 মিলিয়ন পে করবে। 22 মিলিয়ন ডলার ভ্যালুতে কত, 34 মিলিয়ন ডলার। তাহলে 34 সে পে করতেছে আর 32 সে রিসিভ করবে, তার মানে তার জন্য 2 মিলিয়ন লস। এই হচ্ছে টু। আর এটা যেহেতু এটা হচ্ছে স্টার্লিং পেইং, আর যে ব্যক্তিটা হচ্ছে ডলার পে করতেছে তার জন্য কিন্তু এই সেম অ্যামাউন্টটাই লাভ, সেম অ্যামাউন্টটাই তার জন্য, মানে তার জন্য ভ্যালু ওইটা। তাহলে এই হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ সিম্পল, কিন্তু একটু কনফিউশন থেকে গেল, সেটা হচ্ছে কি এখানে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট ইউজ করে নাই, মানে ই টু দি পাওয়ার আর আর এম যেটা আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা করে নাই। আগের ম্যাথে কি অবস্থা, আগের ম্যাথে কিন্তু এই যে ই টু দি পাওয়ার এটা ইউজ করছে। এবং রেট গুলো কিভাবে ছিল, রেট যেটা 5% যেটা ইউজ করছে, 5% পার এনাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ছিল। ঠিক আছে, ইন্টারেস্ট রেট সোয়াপে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট ছিল এবং কন্টিনিউয়াস অ্যাপ্রোচও ইউজ করছে। আবার বলি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং 5% রেট দেওয়া ছিল এবং কন্টিনিউয়াস অ্যাপ্রোচ যেটা ই টু দি পাওয়ার যে করতে হয় সেটা ইউজ করছে। কিন্তু এখন যেখানে আসলাম, যেটা হচ্ছে কারেন্সিতে বেশ বিষয়টা কি হইতেছে, কারেন্সিতে দেওয়া আছে যে রেট গুলা, ওই রেট গুলা কিভাবে দেওয়া আছে, 4%, 7%, এগুলা কি দেওয়া আছে, এগুলা কন্টিনিউয়াস নাকি অ্যানুয়াল কিছু বলা নাই। না, এই যে বলা আছে অল ইন্টারেস্ট রেটস আর কোটেড উইথ অ্যানুয়াল কম্পাউন্ড, এগুলা কিন্তু দেওয়া আছে অ্যানুয়াল এবং অ্যাপ্রোচও ইউজ করছে অ্যানুয়াল। তার মানে বুঝতে পারছি এখন কাহিনীটা, সেটা হচ্ছে অ্যানুয়াল রেট দেওয়া আছে, ওরা অ্যানুয়াল অ্যাপ্রোচ ইউজ করছে। তো আমরা চাইলে কি করতে পারি, এই 4% রেটটাকে কন্টিনিউয়াস রেটে নিয়ে যেতে পারি, 7% রেটটাকে কন্টিনিউয়াস রেটে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে আবার এখানে কন্টিনিউয়াস অ্যাপ্রোচ ইউজ করতে পারি, ওই যে আমরা যেটা নর্মালি করে অভ্যস্ত, 2 × e⁻r_m r টু দি পাওয়ার t × n, ওই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তার মানে এখানে তাহলে বুঝতে পারলাম ব্যতিক্রম কিছু না, নতুন কিছু না, সেম জিনিসই করছে। এটা জাস্ট নিচে ভাগ দেওয়া দেখে আমি একটু হয়ে গেছিলাম। আহ তো 4% এবং 7% যে রেট গুলা দেওয়া আছে সেগুলো অ্যানুয়ালে দেওয়া আছে এবং অ্যানুয়াল অ্যাপ্রোচ ইউজ করছে। তো সমস্যা নেই, আমরা চাইলে এগুলাকে কন্টিনিউয়াসে নিয়ে কন্টিনিউয়াস অ্যাপ্রোচে করতে পারি, তাহলে আনসারও সেম আসার কথা, সেম আসবে আশা করি। কারণ রেট গুলো তখন একটু কমে যাবে, 4%, 7% রেট গুলো একটু ছোট হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এইগুলো ফার্স্ট অ্যাপ্রোচ। এখন আসতেছি সেকেন্ড অ্যাপ্রোচে। সো সেকেন্ড অ্যাপ্রোচেও আমাদের আহ, তাহলে কয়টা কয়টা পেমেন্ট, কয়টা ক্যাশ ফ্লো, দুইটা। তাহলে মানে আমাদের দুইটা ফরওয়ার্ড হিসেবে চিন্তা করতে হবে, দুইটাকে দুইটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট হিসেবে চিন্তা করতে হবে। ওই কাজটার জন্য কিন্তু আমার একটু ভালো ঝামেলা পোহাইতে হবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট যেটা দেওয়া আছে প্রশ্নে, সেটাকে কিন্তু ওই যে আমরা যেটা এক্সাম্পলে দেখছিলাম, এক্সচেঞ্জ রেট যেটা দেওয়া থাকে সেটাকে কিন্তু নিয়ে একটু কাজ করতে হয়। তো একটু মুছে দিতে পারি কিনা এগুলো, মুছে দিই, বেশি হিবিজিবি হয়ে গেছে। তো সেকেন্ড অ্যাপ্রোচটা যেটা করতেছে, দ্য ভ্যালু অফ দি সোয়াপ টু দ্য পার্টি পেইং ডলার ইজ 2.3। আচ্ছা, এটা তো শেষ। এখান থেকে দ্য কন্টিনিউয়াসলি compounded interest rates in sterling and dollar are 6.766%, 3.922%। এই যে সেকেন্ড অ্যাপ্রোচের জন্য কিন্তু আবার ওরা ঠিকই এই 4% কে কন্টিনিউয়াসে নিয়ে গেছে, 7% কে কন্টিনিউয়াসে নিয়ে গেছে। তো 4% কে কন্টিনিউয়াসে নিয়ে গেলে হয় 3.922, এবং এই 7% কে কন্টিনিউয়াসে আনলে হয় 6.766। ঠিক আছে, তার মানে সেকেন্ড অ্যাপ্রোচের জন্য কিন্তু ওরা নিয়ে আসছে। তো আমরা ফার্স্ট অ্যাপ্রোচের জন্য সেম কাজটা করতে পারি। ওকে, এখন দ্য 3 মান্থ অ্যান্ড 15 মান্থ ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট গুলা বের করে নিতে হবে। এই যে বইয়ে যেরকম আমাদের 1, 2, 3 তিনটা পিরিয়ডের জন্য কিন্তু ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট বের করে নিতে হয়েছিল, এখানেও বের করে নিতে হবে। বের করে নিতে হবে কেন,
কারণ হচ্ছে এগুলাকে তো আমরা এখন এই ফরওয়ার্ড হিসেবে ইউজ করতেছি, তাই না? এটা তো আমাদের একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এটা একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট। 3 মাস পরের জন্য আমরা একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করতেছি যে আমরা এক্সচেঞ্জ করব 3 মাস পরে। 15 মাস পরের জন্য আমরা একটা কন্ট্রাক্টে যাচ্ছি যে 15 মাস পরে আমরা আমাদের কারেন্সি মানে আমাদের পেমেন্ট গুলো এক্সচেঞ্জ করবো। তো দুইটা ফরওয়ার্ডের বিষয়ে যেহেতু আমি কথা বলতেছি, তো দুইটা ফরওয়ার্ডের জন্য আমার দুইটা ফরওয়ার্ড রেট লাগবে, ওই ফরওয়ার্ড রেট দুইটা বের করে নিতে হবে। তো বর্তমান যে রেটটা দেওয়া আছে 1.55, সেটাকে, এই যে 1.55 যে রেটটা দেওয়া আছে, সেটাকে 3 মান্থের 3 মাস আগে আমি যদি নিয়ে আসি তাহলে কত আসে? 1.5390 আসে। কিভাবে আসলো, কোন অ্যাপ্রোচে আসলো? একটা ফর্মুলা আমাদের জানার কথা চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টার 5-এ একটা কারেন্সি রিলেটেড একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে 1.55 যে এক্সচেঞ্জ রেট, বর্তমানে স্পট রেট 1.55 কিন্তু স্পট রেট, মানে বর্তমান মার্কেট রেট 1.55। এখান থেকে আমরা ফরওয়ার্ড রেট কেমনে বের করি? তো এটা চ্যাপ্টার 5-এর একটা সূত্র। সূত্রটা হচ্ছে এই যে 1S0, আমি সূত্রটা এখানে লিখি, S0 ইন্টু ই টু দি পাওয়ার আর মাইনাস আর এফ, আর মাইনাস আর এফ ইন্টু টি। এই হচ্ছে স্পট রেট থেকে ফরওয়ার্ড রেট বের করার ফর্মুলা। তো আমার স্পট রেট তো দেওয়া আছে 1.55, তার মানে S0 এর মান 1.55 যে বসাইলাম। ই টু দি পাওয়ার আর, আর মানে হচ্ছে আমার নিজের দেশের রেট। নিজের দেশের রেট কত? 0.3922। ওই যে বলতেছিলাম যে 4% ইন ডলার, তার মানে 4% ইন ডলার এটাকে আমরা কন্টিনিউয়াসে নিয়ে আসছি 3.922-তে। এ হচ্ছে আমার নিজের দেশের রেট। এবং আর এফ, আর এফটা হচ্ছে আমার ফরেন রেট, তো এটাকে বসাইলাম। আর টাইম পিরিয়ড কত? 0.25, যেহেতু আমার 3 মাস পরে, তাহলে 3 মাসকে আমি যদি 12 দিয়ে ভাগ দিই, এটা 0.25 আসবে। আমি চাইলে 3/12 এখানে ইউজ করতে পারি, 0.25 ইউজ না করে। এই হচ্ছে ফরওয়ার্ড রেটটা পেয়ে গেলাম। সেম ভাবে 1.4959 এটা বের করে ফেললাম। এটা হচ্ছে কত মাস পরের? 15 মাস পরের। এই যে টাইম পিরিয়ডটা দেখা যাচ্ছে 1.25, তো 15 মাস পরের। এখানে 1.25 ইউজ না করে আমরা চাইলে কি ইউজ করতে পারি? 15/12, 15/12 ইউজ করতে পারি টাইম পিরিয়ড। তাহলে এই আসলো 1.49559। দুইটা ফরওয়ার্ড রেট পেয়ে গেলাম। এই ফরওয়ার্ড রেট বের করাটাই মোটামুটি চ্যালেঞ্জ, বাকি জিনিস তো আমরা পারবো। কিভাবে পারবো সেটা হচ্ছে যে 3 মাস পরে, 3 মাস পরে আমার পকেট থেকে যাবে কত? আমার পকেট থেকে যাবে হচ্ছে 1.8, আমার আসবে কত? আসবে হইতেছে 2। এই 1.28 আর 2 সংখ্যাগুলোকে চেনার কথা। ওই যে এই যে 2 মিলিয়ন একটা পার্টি পেমেন্ট করবে স্টার্লিং, যে পার্টিটা স্টার্লিং এ লোন, স্টার্লিং স্টার্লিং এ থাকতে চায় না সে তো পে করবে 2 মিলিয়ন। আর যে ব্যক্তিটা ডলারে থাকতে চায় না সে পে করবে 1.8 মিলিয়ন। এই যে 2 আর 1.8, তাহলে এই 2 আর 1.8 এর গ্যাপটা আমি বের করতে চাই, মানে 2.2 আর 1.8 এর গ্যাপের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাহলে তো আমার ফরওয়ার্ড এর ভ্যালু চলে আসবে। তাহলে এই যে 1.8 এবং 2 কে আমি কি করলাম? ইয়াতে নিয়ে আসলাম, এই যে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ দিয়ে 1.5390 দিয়ে গুণ দিয়ে এটাকে আমি কোথায় নিয়ে গেলাম? একটা সেম কারেন্সিতে নিয়ে গেলাম, সেম কারেন্সিতে নিয়ে গেলাম। সো 1.5390, এটা দিয়ে আমি 2 কে গুণ দিলাম, স্টার্লিং, 2 কিন্তু স্টার্লিং। সো এই 2 স্টার্লিং কে আমি গুণ দিলে এটা ডলারে চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু ডলারে চলে আসলো। 1.8 ডলারে আছে, এই 2 কে আমি ডলারে নিয়ে গেলাম ইনটু ই টু দি পাওয়ার, এটা যেটা আসলো সেটা কিন্তু হচ্ছে নেট ক্যাশ ফ্লো। আমরা যদি বক্সটার মধ্যে দেখি বইয়ের যে ম্যাথটা, এই যে ডলার, এরপরে ছিল ইয়েন, ইয়েন কে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ দিয়ে আমরা কিন্তু বের করছিলাম ডলার। এই 36 কে কিন্তু এতে নিয়ে আসছিলাম ডলারে, এইটা থেকে এটা মাইনাস করে কিন্তু পাইছিলাম নেট, নেট ক্যাশ ফ্লো। এরপরে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে গেছিলাম। সেম কাজটাই করতেছি এখানে। এই যে 1.8 থেকে এটা মাইনাস করতেছে, তার মানে নেট আসলো, নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লোকে এখন কি করব? প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাব। সো প্রেজেন্ট ভ্যালুর জন্য কোন রেট ইউজ করব? প্রেজেন্ট ভ্যালুর জন্য ইউজ করবো ওই যে 0.03922। রেট তো আমার একটাই, রিস্ক ফ্রি রেট একটাই তো, নিজের দেশের রেট 4%।
ওই 4% এবং টাইম পিরিয়ড 0.25 ইউজ করে আমি ভ্যালু পাইলাম 1.2656। সেম ভাবে সেকেন্ড যে আমার কন্ট্রাক্টটা, সেকেন্ড যে আমার ক্যাশ ফ্লোটা আছে, সেখানে আমি কি করব, 1.8 এগেইন পে করতেছি বা রিসিভ করতেছি কিছু একটা। এরপরে বাকি থাকলো কি টু স্টার্লিং কে আমি আবার ওই যে 1.4959 দিয়ে গুণ দিয়ে নেট ক্যাশ ফ্লো পাইলাম, এবং সেটাকে আবার টাইম পিরিয়ড দিয়ে গুণ দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। আসলে কত, 1.1347। গেল দুইটা জিনিস। এখন এখানে আবার নোশনাল প্রিন্সিপালের ঝামেলাটাও আমাকে পোহাইতে হবে। তো এটা চাইলে একসাথে করে ফেলা যাইতো। এই যে 1.8 এর সাথে 30 যোগ দিয়ে দেওয়া যাইতো, তাহলে কত হইতো, 31.8। হ্যাঁ, 20-এর সাথে এই 2 যোগ দিয়ে দেওয়া যাইতো 22। 22 ইন্টু 1.4959 ই টু দি পাওয়ার, সবকিছুই কিন্তু সেম। এটা জাস্ট যেটা করছে যে এটাকে একটা ফরওয়ার্ড হিসেবে ধরছে, এটাকে একটা ফরওয়ার্ড হিসেবে ধরছে, আর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টের গ্যাপটা বের করছে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার কত, 30 মিলিয়ন ডলারে আছে, 20 মিলিয়ন স্টার্লিং এ আছে। এই 20 মিলিয়নকে আমি কি করলাম, ফরওয়ার্ড রেট দিয়ে গুণ দিয়ে ডলারে নিয়ে আসলাম। ফরওয়ার্ড রেট দুইটা, কিন্তু খেয়াল করতে হবে দুইটার মধ্যে কোনটা ইউজ করছি। যেহেতু আমি এই 30 এবং 20 এক্সচেঞ্জ হবে মেয়াদ শেষে, 15 মাস শেষে, এই জন্য আমি কিন্তু 15 মাসের ফরওয়ার্ড রেটটা ইউজ করছি, 1.4959। ঠিক আছে, এবং ডিসকাউন্টের জন্য কিন্তু আমি এই যে টাইম পিরিয়ড কিন্তু 1.25 ইউজ করছি। 1.25 মানে 15/12। ঠিক আছে, এই তাহলে এখানে কি আসলো, 0.0787 আসলো। তাহলে কয়টা সংখ্যা পাইলাম, তিনটা। এই যে তীর চিহ্নগুলো, ঠিক চিহ্নগুলো দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা। এই তিনটাকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে চলে আসে -2.322 মিলিয়ন, যেটা একটা পার্টির জন্য নেগেটিভ ভ্যালু এবং আরেকটা পার্টির জন্য পজিটিভ ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে কারেন্সি সোয়াপের ভ্যালুয়েশন। তাহলে মোটামুটি ভ্যালুয়েশন এবং ইনভেস্টমেন্ট সোয়াপ শেষ। ঠিক আছে, ইনভেস্টমেন্ট সোয়াপ, ভ্যালুয়েশন এবং ভ্যালুয়েশনের দুইটা ম্যাথ, এটাও গেল। এখন শুধু বাকি আছে থিওরি। থিওরিটা একটু বলে ফেলি। সেটা হচ্ছে কয়েকটা জাস্ট নতুন, মানে কিছু এক্সট্রা কিছু সোয়াপ হইতে পারে, সেই সোয়াপ গুলা নিয়ে একটু কথাবার্তা ম্যাম বলছে ক্লাসে। এই যে আদার টাইপস অফ সোয়াপ, এই জায়গাটা আর কি। আদার টাইপস অফ সোয়াপে এখানে বলা আছে কোন কোন সোয়াপ। অ্যামortizing সোয়াপ। অ্যামortizing সোয়াপ হচ্ছে এমন একটা সোয়াপ যেখানে প্রিন্সিপাল যেটা আছে সেটা ডে বাই ডে রিডিউস করে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি হয়, ডে বাই ডে কমতে থাকে, জাস্ট এতটুকুই, শেষ। এটা হচ্ছে অ্যামortizing সোয়াপ। নাম শুনেও বোঝা যায় যে অ্যামorটাইজ হবে প্রতি বছর বা প্রতি পেমেন্টে। এরপরে হচ্ছে 2 নাম্বার সোয়াপ হচ্ছে স্টেপ আপ সোয়াপ। স্টেপ আপ সোয়াপ স্টেপ আপ সোয়াপটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ইনক্রিজেস ইন এ প্রিডিটারমাইন্ড ওয়ে, তার মানে এটা অ্যামortizing এর বিপরীত। স্টেপ আপ সোয়াপে কি হয়, প্রিন্সিপাল অ্যামাউন্টটা ডে বাই ডে ইনক্রিজ করে। এই গেল দুইটা। এরপরে আসতেছে ডেফার্ড সোয়াপ বা ফরওয়ার্ড সোয়াপ, যেটাকে বলা হয় ফরওয়ার্ড সোয়াপ। সো ফরওয়ার্ড সোয়াপ কি, ফরওয়ার্ড সোয়াপ হচ্ছে হোয়ার দ্য পার্টিজ ডো নট বিগিন টু এক্সচেঞ্জ ইন্টারেস্ট পেমেন্টস আনটিল সাম ফিউচার ডেট। ঠিক আছে, মানে আজকেই তারা এটা এক্সচেঞ্জ করা স্টার্ট করবে না, 2 মাস পরে থেকে এই জিনিসটা স্টার্ট হবে। ঠিক আছে, মানে আজকে থেকে কোনো কিছু শুরু হবে না, আজকে থেকে শুরু হবে না, বরং এটা নির্দিষ্ট একটা ফিউচার একটা ডেটে শুরু হবে, ফিউচার একটা ডেটে অ্যারেঞ্জমেন্টটা শুরু হবে। আবার পরে ফরওয়ার্ড সোয়াপ হোয়ার দ্য পার্টিস ডো নট বিগিন টু এক্সচেঞ্জ ইন্টারেস্ট পেমেন্টস আনটিল সাম ফিউচার ডেট। তার মানে আজকে কোনো পেমেন্ট হবে না, আজকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট হবে না। আমি একজনকে দিলাম, সে আমাকে দিল, এরকম তো করি সোয়াপে। তো এরকমটা আজকে হবে না, বরং সাপোজ ধরলাম আমরা দুজন কন্ট্রাক্ট করলাম যে 1 বছর পরে থেকে আমরা কি করব, ইন্টারেস্ট এক্সচেঞ্জ করা স্টার্ট করব, ইন্টারেস্ট সোয়াপ করা স্টার্ট করব।
তুমি আমাকে ইন্টারেস্ট দিবা, আমি তোমার ইন্টারেস্ট আমি তোমাকে দিয়ে দিব, এরকম। এটা হচ্ছে ফিউচার ডেটে স্টার্ট হবে, এটাকে বলা হয় ফরওয়ার্ড সোয়াপ। এরপরে আসতেছে কনস্ট্যান্ট ম্যাচুরিটি সোয়াপ। এটা কি? কনস্ট্যান্ট ম্যাচুরিটি সোয়াপটা হচ্ছে, দেখে কি লিখছে, কনস্ট্যান্ট ম্যাচুরিটি সোয়াপটা হচ্ছে ইজ অ্যান এগ্রিমেন্ট টু এক্সচেঞ্জ এ লাইবর রেট ফর এ সোয়াপ রেট। ঠিক আছে, কনস্ট্যান্ট ম্যাচুরিটি সোয়াপটা হচ্ছে এমন একটা সোয়াপ যেখানে লাইবর এক্সচেঞ্জ করা হয় কিসের সাথে? সোয়াপ রেটের সাথে। ঠিক আছে, সোয়াপ রেটের সাথে এটা এক্সচেঞ্জ করা হয়। সোয়াপ রেট মেবি কোনোভাবে ক্যালকুলেশন করা যায়, ওইটার সাথে এক্সচেঞ্জ করা হয়। এরপরে আসতেছে কোনটা? এ কনস্ট্যান্ট ম্যাচুরিটি ট্রেজারি সোয়াপ। এটা কি? এখানে is a similar agreement to exchange a LIBOR rate for a particular treasury rate। তার মানে এখানে লাইবরটা এক্সচেঞ্জ করা হয় একটা ট্রেজারি রেটের সাথে। এরকম বিভিন্ন সোয়াপের নাম এখানে বলা আছে। তার মানে অ্যামortizing সোয়াপ যেটা হচ্ছে ডে বাই ডে প্রিন্সিপাল অ্যামাউন্ট ডিক্রিজ করবে, স্টেপ আপ সোয়াপ যেখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনক্রিজ করবে, ফরওয়ার্ড সোয়াপ যে সোয়াপটা কিছুদিন পরে স্টার্ট হবে। এটা মুছে দেই, এটা কোনো সোয়াপ না। এটাকে আবার ডেফার্ড সোয়াপও বলে ফরওয়ার্ড সোয়াপকে। কনস্ট্যান্ট ম্যাচুরিটি সোয়াপ হচ্ছে যে লাইবর এক্সচেঞ্জ হয় সোয়াপ রেটের এগেইনস্টে। কনস্ট্যান্ট ম্যাচুরিটি ট্রেজারি সোয়াপ, একটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাচুরিটি সোয়াপ আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাচুরিটি ট্রেজারি সোয়াপ। এটা হচ্ছে কি? এটা লাইবরের এগেইনস্টে ট্রেজারি রেট হয়, এক্সচেঞ্জ হয়। বাকি আছে কম্পাউন্ডিং সোয়াপ আর কি লাইবর ইন এরিয়া সোয়াপ। ভাই শেষ হয় না। সো ইন এ কম্পাউন্ডিং সোয়াপ কি হয়? ইন্টারেস্ট অন ওয়ান or both side is compounded forward to the end of the life of the swap according to pre-agreed rules, and there is only one payment date at the end of the life of the swap. বলতেছে ইন্টারেস্ট অন ওয়ান অর বোথ সাইড ইজ কম্পাউন্ডেড, তার মানে এখানে একটা মাত্র ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, এখানে আসলে কোনো এই যে ইন্টারিম যে আমরা মাঝখানে যে ইন্টারেস্ট পেমেন্ট গুলা দেওয়া নেওয়া করি সেগুলা হয় না। কম্পাউন্ডিং সোয়াপে যেটা হয়, একটা মাত্র সোয়াপ, একটা মাত্র সোয়াপ হয়, একটা মাত্র এক্সচেঞ্জ হয় এট দ্য এন্ড অফ দি লাইফ। ইন্টারেস্ট অন ওয়ান অর বোথ সাইড, ইন্টারেস্ট অন ওয়ান অর বোথ সাইড ইজ কম্পাউন্ডেড ফরওয়ার্ড টু দি এন্ড অফ দি লাইফ। ঠিক আছে, একদম মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এটা কম্পাউন্ডিং হইতেই থাকে এবং মেয়াদ শেষে গিয়ে পুরা অ্যামাউন্টটা একসাথে এক্সচেঞ্জ করা হয়। লাস্ট ওয়ান যেটা হচ্ছে লাইবর ইন এরিয়ার সোয়াপ। এটা কি? দ্য লাইবর রেট অবজার্ভড অন এ পেমেন্ট ডেট ইজ ইউজড টু ক্যালকুলেট দ্য পেমেন্ট অন দ্যাট ডেট। LIBOR rate observed on a payment date is used to calculate the payment on that date। তো এই যে একটা সোয়াপ, এই সোয়াপটাতে কি করা হয়? নর্মাল সোয়াপে কি হয়? নর্মাল সোয়াপে হচ্ছে 6 মাস পরে কি পরিমাণ ইন্টারেস্ট আমি দিব সেই রেটটা 6 মাস আগেই সেট করে ফেলা হয়। ঠিক আছে, 6 মাস আগেই এই রেটটা ফিক্স করে ফেলা হয়। কিন্তু এই লাইবর ইন এরিয়ার সোয়াপে যেটা হয়, আজকের যে লাইবর রেট যেটা আছে মার্কেটে সেই রেটে এক্সচেঞ্জটা করা হয়। আমরা একটা মেথড দেখছি আজকে যে 2 মাস আগের লাইবর রেট কিন্তু ইউজ করতেছিল ম্যাটটাতে। তার মানে কি, মেয়াদ শুরু হওয়ার সাথে সাথেই লাইবর রেটটাকে তারা কোট করে, তারা লাইবর রেটটাকে সেট করে ফেলে। ওই লাইবর রেটেই ইন্টারেস্টটা পে করতে হয় 6 মাস পরে গিয়ে বা 1 বছর পরে গিয়ে। কিন্তু এই যে লাইবর ইন এরিয়ার সোয়াপ নামে একটা সোয়াপ আছে, ওই সোয়াপে কি হয়, আজকের যে লাইবর রেট সেই রেটেই পেমেন্টটা করা হয়। তো লাইবরের এটা একটা মনে হয় লিমিটেশন, খুব সম্ভবত, যে লাইবর আসলে কি করতে হয়, নির্দিষ্ট মেয়াদের শুরুতেই সেট করে ফেলতে হয়। যেখানে সফর বা ওই যে আরো সোনিয়া টোনিয়া কি কি জানি আছে, ওই জিনিসগুলাতে খুব সম্ভবত শুরুতে, মেয়াদের শুরুতে সেট করা লাগে না, যে কোনো সময়ই মনে হয় পাওয়া যায়। এই হচ্ছে এখানে 5-6 ধরনের সোয়াপ। এরপরে আছে কোয়ান্টোস কি জানি, ইকুইটি সোয়াপ মেবি। কোয়ান্টোস কি, সামটাইমস রেট অবজার্ভড ইন ওয়ান কারেন্সি ইজ অ্যাপ্লাইড টু এ প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন অ্যানাদার কারেন্সি। তো এই জিনিসগুলো বলে আর এটা রেকর্ডিংটা লম্বা না করি, কোয়ান্টোস আর ইকুইটি সোয়াপ এগুলো নিজে নিজে একটু পড়ে নিলেই হবে। আল্লাহ।